মুক্তমঞ্চের সীমাহীনতা থেকে সেলুলয়েডের ফ্রেম। আজকের আমাদের যে বন্ধু, তার কাজ যতটা আমাদের মন ছুঁয়ে যায়, ঠিক ততটাই আমাদের মস্তিষ্ককে বাধ্য করে ভাবতে। তার হাস্যরসে মেশানো উইট এবং বুদ্ধিদীপ্ত কাজ থিয়েটার, টেলিভিশন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমার জগতেও। অত্যন্ত মাঠে নেমে কাজ করা একটি মানুষ, গ্রাউন্ডের একটি মানুষ এবং জনসাধারণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন মানুষ, নিজেকে গুছিয়ে নিয়ে একটা অন্য মাত্রায় নিয়ে চলেছে। আমাদের বন্ধু, দেখে নি আজকে কে। চেনা শহরের রাস্তা ধরে জীবন জুড়ে কত শত হল্লাহাটি, কতটুকুই জানি তার কতটুকু বাকি। চোখের দেখা বেশিরভাগই তো ফর্মালিটি। সেই গণ্ডি পেরিয়ে আড়ালে থাকা সেই না বলা কথা বলি ক্যাফেতে ক্যাজুয়ালি। ক্যামেরার দিকে তাকাস না। ও রোলিং, ও ফাইন, এটাও পেয়ে গেল ফুটেজ। বল, তুলনা দিকে দেখলেই কিন্তু আমার ভয় লাগে। আমারও। বিবিকাটার ব্যাপারটা কিরকম? ওই যেমন তোর, আমারটা মনে হয় একটু কম। আমার যেরকম তুলনা দিকে এটা দেখা যাচ্ছে না এদিকটা, মানে মনে পড়লেই আর কি তুলনা। এখানে একটা ফোন আছে। বাহ, যদি ফোনটা ঘুরিয়ে দেওয়া যেত না। আসছে একটু, শর্টটা আসছে। চাটা ভালো, চাটা খুবই ভালো, কফিটাও খুব ভালো। কফি তো আমার খাওয়া বারণ হয়ে গেছে, তাই চা। ইনস্ট্যান্ট কফি খাস না? না, আমিও বাড়িতে জাস্ট একবারই খাই। ওই ফ্লাস্কে করে নিয়ে বসার একটা অভ্যাস হয়ে গেছে আর কি। ওইটা এটা বলে না, মানে যাই হোক, তারপর সকালে টের পাচ্ছি আর কি। হ্যাঁ, ওটা কষ্টের, খুবই কষ্টের। কফি খেয়ে জন্ডিস বাঁধিয়ে দিয়েছিলাম। আমাকে বলেছে পুরো কফি খেয়েছি, পুরো পুরো বন্ধ, মাঝে খেতে পারো, কিন্তু আমি ওটাকে পুরোই ধরলাম। হ্যাঁ হ্যাঁ, বিবিকাটার। হ্যাঁ, কেমন ব্যাপারটা বাড়িতে কিরকম? এটা তো সবার সেম, মানে না, আমি তোরটা জানতে চাই। উচিত উচিত, ভয় পাওয়া উচিত। তোরটা জানতে চাই। হ্যাঁ, ভয় পাওয়া উচিত, আমিও পাই। আসলে কি হয়েছে, আমার তো অনেক বছর হয়ে গেল, মানে এত বছর পর আর। শুরুতে ভয় লাগতো। হ্যাঁ, ভয় পেয়েই তো বিয়ে করা। ঠিক আছে বাবা, বিয়ে করে নিচ্ছি, আর কোনো কথা না। এটা ভয়, এবং হয়তো উল্টো দিকে প্রশ্ন করলেও একই উত্তর আসবে, এটাও হতে পারে, এটাও হতে পারে। মনে হয় না, আমারও মনে হয় না, কিন্তু বলতে তো হয় এগুলো। আচ্ছা, হ্যাঁ, মানে ওই জন্য জগৎটা পেট্রিয়ার্কাল, বড় বড় বাতেলা দিয়ে একে। হ্যাঁ, তারপরে যদি বলি শুধু বউয়ের ভয় পাই, পাল্টা একটু ম্যানেজ দিয়ে বলে রাখতে হয়, বউ আমার ভয় পায়। ভয় পায় না, ওটা ভয় না, ওটা সম্ভ্রম করে। হ্যাঁ, যতটা চালিয়ে নেওয়া যায়। আজকে প্রচন্ড ফালতু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, একটু মিষ্টি দেখতে হচ্ছে আজকাল পডকাস্ট গুলোকে, সুন্দর সেট, প্রপার। তো আজকে সকালবেলায় আমি দেখছিলাম তো অরিজিতের সাথে পডকাস্ট। হ্যাঁ, সুন্দর একটা শুট করে আর কি। হ্যাঁ, কিন্তু তোর পিছনে কিন্তু কোনো লাল ফুল ছিল না। না, আজকে আছে। আজকে তো নেই, আজকে তো সাদা কালো। বেটার। হ্যাঁ, আমি তো ফুটবলে মোহামেডান সাপোর্টার, তাই মানে মোহনবাগানের সঙ্গে। হ্যাঁ, আমি মোহনবাগান সাপোর্টার, কিন্তু ইস্ট বেঙ্গল মোহামেডান টিকে না থাকলে আর মোহনবাগান কি রইল, লাভ নেই। মানে তিনটাকে টিকতেই হবে একদম। তুই বাঙাল না ঘটি? বাঘ, মা বাঙাল বাবা ঘটি। তো বাবার দৌলতে ফুটবল খেলা দেখা, মোহনবাগান হয়ে গেছে। আজকে সকালবেলায় যেরকম গাড়ি করে আসছিলাম যখন, রাইট, কি সব কথা হচ্ছিল। হ্যাঁ, ওই বাইকটা ঠকে দিল। আমরা আবার সেটা এনজয় করতে করতে আসছি, যে এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে পিছনে তোরা ভাই একটু ঝামেলা করে নে, শান্তি মনে ঝামেলাটা করে নেয়। তো ওই পাশের গাড়ির বাচ্চাটা, ও একটা অবাক হলো তোকে দেখে, যে মুখের সামনে থেকে একটা মানুষের ধোঁয়া বেরোয়। ঘুরে ঘুরে দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে কেন লোকটার মুখের সামনে দিয়ে। সবাই একই রকম প্রশ্ন করে কিন্তু পডকাস্ট, সেম, তাই না? তোমার শুরুটা কিভাবে হয়েছিল?
আমি জানতে চাই না, না আমিও তো চাই না, আমি একদম আর আমার ইন্টারেস্টিংও নয় যে ওরে বাবা কি স্ট্রাগল হ্যাঁ। জীবনে। মানে ধর এই আগের দিন যার সাথে আড্ডা মারছিলাম, তার ব্যাপারে রিসার্চ করতে গিয়ে যখন তার বাকি পডকাস্ট গুলো দেখছিলাম ওই প্রশ্নের প্যাটার্নস গুলো অলমোস্ট সিমিলার, টকিং অ্যাবাউট দ্য সেম থিং। তোমার আগামী কাজ কি, আগামী কাজকে কি করছো তুমি তুমি, কিভাবে ভাবছো, কি করো তুমি, সেটার ব্যাপারে একটা। এবং আমি গেলেই তোমাকে কি ভোটের ময়দানে কোনোদিন দেখতে পাবো? আমি কিন্তু বলিনি তো কিছু, না আমি তো আলোচনা করিনি, আমি তুলেইনি পয়েন্টটা, বললাম জাস্ট কি। বললে। এটা তো কথার কথা। কি একটা লাইন ছিল না, কার একটা গানের লাইন ছিল, কথার কথা হাওয়ায় ভাষা কথার কথা, তোর গান গাইতে খুব ভালো লাগে না? শুনতে এই জন্য তোর পাশে আমার গাইতে দেখ একটা ক্যাপও আছে। থাকুক, আমার এগুলো দেখতে ভাল লাগে, আমি এগুলো দিয়ে বাড়ি সাজাবো। মানে the only one single creative thing that you prefer not to do in public. গান কর, অ্যাবসলিউট, আর একদম চাই, কারণ আমি ওটা একটা কঠিনতম কাজ বলে মনে করি, তাই আমার শুনতে ভালো লাগে, প্রচুর শুনি, ব্যাস দ্যাটস ইট। গাইবো কেন, সবাই গাইলে শুনবে কে? আর তোদেরও তো সুযোগ করে দিতে হবে। আমি যদি গাই, আমি যদি গাই, কি পাড়ায় থাকে, হ্যাঁ আমি যদি গাই, দুম করে ধর তোর শো গুলো আমার কাছে আসছে, তাদের কতটা মানে তারা কতটা মানে ক্রিয়েটিভিটির তলায় পৌঁছে গেছে ভাব, যে তোকে ফোন না করে বলছে সৌরভ গাইতে আসবে। না এই সেই দিক থেকে দেখতে গেলে এরকম তো অনেকগুলো ক্ষেত্রেই হয়। হ্যাঁ সে তো বটে, হয় সেখানে ইটস নট নেসেসারি যে তোকেই ফোন করেছে হ্যাঁ না বা করবে, সে তো কতজনকেই ডাকে, তারা দাবিও করে ভালো গায়। হ্যাঁ, এবার কি আমাকে নাম ফাম বলিয়ে দিবি, কিন্তু তুই আমাকে খোঁচাস না, আমার এমনি মুখ ভালো না, 2-3টে নামও বলে দেবো দুম করে। মানে এবার তোকে গানের জন্য ডাকলে তুই হয়তো বললি আমি এত লক্ষ টাকা নেবো, আমার ক্ষেত্রেও তাই হলো, আমার হয়তো দিতে হলে, মানে আমাকে ওরা দিল না, পে করে গান গাই না। বাট অন একটা জেনারেলাইজ নলেজ জানার জন্য, কলকাতাতে তাও কতগুলো থিয়েটার গ্রুপ আছে অ্যাক্টিভ প্রপার? আমি যদি পশ্চিমবাংলা ধরি, আমি কাছাকাছি বলতে পারবো প্রায় রেজিস্টার্ড গ্রুপ পশ্চিমবাংলায় 5,500 থেকে 6,000 আচ্ছা, পশ্চিমবাংলায়। তো এক্সাক্ট কলকাতারটা বলতে পারবো না, কিন্তু প্রচুর, মানে আবার এমনই একটি কথা আমি সব জায়গায় বলেছি, তাও বলছি, আলোচনাটা তুললি বলে, মানে এইটা থেকেই বুঝতে পারবি, ধর এমনি নর্মালি আমি গড়িয়া মানে সাউথ 24 পরগনার এক্সটেন্ড ধরছি না, দমদম মানে নর্থ 24 পরগনার এক্সটেন্ড ধরছি না, আর মাঝামাঝি প্লাস কলকাতা, একটা উইকে সব হল গড়িয়া টু দমদম ধরলে 45 থেকে 46টা প্রতি সপ্তাহে রোজ আলাদা আলাদা নাটক। আচ্ছা, মানে সেটা হিউজ, মানে কোথাও 700 লোক হয়, তো কোথাও 50 লোক হয়, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 200 লোক হয়, সেটা বিশাল। মানে 45টা প্রায়, মানে কিছু না হলেও 5,000-6,000 লোক উইকলি আলাদা আলাদা নাটক দেখে। কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে থিয়েটারটা কতটা পড়ে এখন, যেটা শোবিজ বলতে যেটা বোঝায় সেটার মধ্যে? সেটা কোনোদিনই ছিল বলে আমার মনে হয় না, কিন্তু সেটা কি শুধুমাত্র মানে আমাদের কলকাতার না, এবার ওটাকে আলাদা করতে হলে যাত্রায় চলে যেতে হবে, তখন ওটা এন্টারটেনমেন্টের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মানে যখন একটা 12,000 3 দিক ভরিয়ে দেখছে, 20,000 দেখছে, মিডিয়ামটাই আলাদা, তো থিয়েটার কিন্তু একটু না, অনেকটা মাইনরিটি আর্ট। আচ্ছা, কিন্তু রিচ তো বটেই, কিন্তু মাইনরিটি তো বটেই। মানে একটা থিয়েটার মানে একটা সিনেমা বেরোচ্ছে মানে পাড়ায় পাড়ায় সবাই জানে, যেটা জানেই না মাধ্যম কোথায়, আমি যে জানাবো প্রচার মাধ্যমটা কোথায়, সেই জানতে পারছে যে থিয়েটারের সঙ্গে যুক্ত। কিন্তু সেইটা যদি মাধ্যমটা না থাকা সত্ত্বেও এরকম একটা কনস্ট্যান্ট অডিয়েন্স ফ্লো আছে, তাহলে ভালো বলতে হবে, অফকোর্স। হ্যাঁ, কিন্তু আমি বলছি ওইটা নয়, ওই ম্যাসিভটা নয়, সেটা হয়তো সম্ভবও না। কিন্তু সেই অডিয়েন্সটার সাইজটা কি সিগনিফিকেন্টলি বাড়ছে, কমছে? বাড়ছে। মানে সেটা আমি ওই বহু লোকজন বলে আগে থিয়েটার দেখতে সেই একাডেমির বাইরে লম্বা লাইন পড়ে যেত, এখন আর হয় না, আমরা 5 দিন আগে টিকিট কাটতাম, এইসব বলে ঠলে, আমাদের সিনিয়ররাই বলে। কিন্তু ঘটনাটা হচ্ছে তখন না শুক্র শনি রবি থিয়েটার ছিল,
এখন সেটা সোমবারেও হয়। ও না, মানে আমি যে উইকলি কথাটা বললাম সেটা কিন্তু সোমবার ধরে। মানে সপ্তাহে 4 দিন? হ্যাঁ, মানে না আমি সোমবার ধরে মানে সোম থেকে রবি ধরে বলছি। আচ্ছা, রোজ থিয়েটার হচ্ছে, কিন্তু মানে শুক্র শনি রবি হয়তো ওইটুকু জোনের মধ্যে 45টা শো হচ্ছে, সোম থেকে বৃহস্পতি হয়তো 28টা শো হচ্ছে। সেটা হিউজ। এর মধ্যে কতগুলো তুই র্যান্ডম গিয়ে দেখতে যাস জাস্ট টু অবজার্ভ? আমি র্যান্ডম থিয়েটার দেখি। মানে আমার পরিধির মধ্যে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, মানে বাড়ির ডিস্টেন্স ওয়াইজ। তো আমি তো সন্ধ্যাবেলা কিছু না থাকলে থিয়েটারে, সাউথের দিকে তপন থিয়েটার, সেটা খুব ভালো না, বা মধুসূদন মঞ্চ ইজ গুড। তো আমি ফাঁকা থাকলে দেখতে চলে যাই, একবার দেখে নিই সকালবেলা কি আছে, যে কোথায় কি চলছে, চলে যাই। কিন্তু মানে আমি এরকমও স্কুল জীবন কলেজ জীবন কাটিয়েছি, ধর রবিবার দিন সকালের শো 10টার শো, 3টের শো, 6:30টার শো, আমি একাডেমিতে সারাদিনটা কাটিয়ে। কলেজে তো তুই প্রচুর পড়াশোনা করেছিস, ক্লাস টাস করেছিস প্রচুর। কি মানে এটা এমনি জাস্ট জিজ্ঞাসা করছি। খবর পেয়েছিস কোথাও থেকে? হ্যাঁ, আমি কলেজ ভর্তি হয়েছিলাম রাজনীতি করবো বলে, ওইদিকে তো ঢুকছি না আপাতত। তো সেটা আলাদা। আমি কাজ করতাম, আমি তখন পড়াশোনার টাইমটাই তো কম হতো, তখন আমি তো জিতে সবকটা ওই নন ফিকশনে অ্যাসোসিয়েট ডিরেক্টর। আমি সেটা জানতে চাই না। আমিও হ্যাঁ, তো পড়াশোনা তো ছেড়ে দে। হ্যাঁ, কলেজে ঢোকার টাইমটা হ্যাঁ, 4:30। আচ্ছা, না সেটা তো অন্য ক্যালকুলেশন, ওই টাইমটা পড়তাম মন দিয়ে। এই 1 ঘন্টাটা, তাই না? ওটা ট্রানজিশন। হ্যাঁ, আমার তো সন্ধ্যাবেলা ছিল, এটা আমাদের রিসার্চের রেজাল্ট। বুঝতে পেরেছি, আর দুপুরবেলা ছিল কোয়েটটা। হ্যাঁ, তো ট্রানজিশনটা ভালোই লাগতো। হ্যাঁ। গোল পার্ক। তুর্নাদি কবে এসছে লাইফে? তখন ছিল 2014। আমি তরুণাকে চিনি আরো আগে থেকে, ওর দর্শক হিসেবে। আচ্ছা, মানে আমি ওর অডিয়েন্স ধরে নে 2007টার থেকে, 8টার থেকে। তার আগে ভালো, হ্যাঁ ভালো, এরমই ছিল। তখন তোকে পাত্তা দিত না খুব একটা? না, আমিও দিতাম না। ও, ভেরি নিশ অডিয়েন্স। কেউ কাউকে পাত্তা দিতাম না। 2014 পর থিয়েটারে এই ফ্যান বয় বা এই ফ্যান হওয়া বিভিন্ন লোকের এদিক ওদিক ক্যারেক্টার্স এর, এই ব্যাপারটা কতটা এটা থিয়েটার ওয়ার্ল্ড? আমরা পেয়েছি। এখন কমে গেছে, সত্যি কথা। মানে এখন ওই থিয়েটারের হিরোইন ব্যাপারটা নেই তো। তখন আমাদের কাছে গৌতম হালদার তো সর্বশ্রেষ্ঠ আর কি। মানে উনি ঢলা প্যান্ট পরলে আমিও ঢলা প্যান্ট পরছি, আমরা অনেকে। মানে আমি অর্ণ খুব বিশাল ফ্যান ইয়ের, গৌতম দা। মানে আমরা আলোচনা করতাম, গৌতম দা এত ঘামে, আমাদের কেন এতটা ঘাম হয় না, এরকম আলোচনা করতাম আর কি। হ্যাঁ, মানে তোয়ালে দিয়ে এত মোছে মাথাটা। আরে আমরা এরকম ফলো করতাম, গৌতম দা হচ্ছে ইয়ে মাখতো টাকে মুখে সব জায়গায়, জনসনের বেবি ক্রিম মাখতো আর কি, চকচকে দেখানো। হ্যাঁ, তো আমরাও মাখবো তাহলে আর কি। মানে এরকম নেই মাথায়, মানে তো মাথার বাইরেটা খালি, গৌতম দার মাথাটা খালি বলা যাবে না। ঢলা গেঞ্জি করতো। তুই নাটক দেখতে শুরু করেছিস যে সময়টা থেকে, সেটা অ্যারাউন্ড স্কুল কোন সাল সেটা তাও? আমার ক্লাস 5-6, মানে 2005 মাধ্যমিক, 2000 ও, আমরা একদম হ্যাঁ 2005 মাধ্যমিক। তো ওই আমি ক্লাস 4-5 বাবা নিয়ে যেত। ক্লাস 4-5 মানে 96-97? না, কেন, 2005 মাধ্যমিক হলে 5 বছর আগে, 99-2000। আচ্ছা, হ্যাঁ, রাফলি ক্লাস 4-5। হ্যাঁ, এটা জিজ্ঞাসা করলাম জাস্ট বিকজ অঙ্ক তো খুব কঠিন, ভাবলাম খুব কঠিন, আগে থেকে শুরু করেছিস তাই। খুব কঠিন। হ্যাঁ, না আমি দেখতে শুরু করেছি, করতে না, করেছি অনেক পর। আচ্ছা, স্ট্রিট থিয়েটার করেছি, কিন্তু স্টেজে আমি সেটাই, দেখার যে এক্সপিরিয়েন্সটা, এটা কবে থেকে? ওই সময়টা থেকে? 4-5। তখন কি ভাল লাগতো তোর থিয়েটারে? কিছুই না, আনন্দ পেতাম, কিছুই বুঝতাম না, জানি না তো। দেখছি সবাই সামনে অভিনয় করছে, তখন তোর কাছে ওটা এন্টারটেনমেন্ট ছিল, যে সামনে অভিনয় করছে। তখন তো এই বোর্ড থিয়েটার দেখতে যাচ্ছি সারকারিনা বা ইয়েতে আর কি, মানে আমাদের চিতপুরে। মানে আমি সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাম শুনেছি, বা বাবা মায়েদের মুখে শুনেছি, সিনেমা টিনেমা দেখার তো অতটা স্কোপ হয়নি তখনও। তো তাকে সামনে থেকে অভিনয় করতে দেখছি, তখন তারা থিয়েটার করছেন, মানে একদম কমার্শিয়াল থিয়েটার, মানে একদম মানে পারিবারিক গল্প, ভিলেন আছে। হ্যাঁ, আচ্ছা, যাত্রার থিয়েটার এটা কি ইনস্টিটিউশনালাইজড ভাবেই আলাদা শুরু থেকে, নাকি কোথাও একটা গিয়ে এটা মানে ডাইভার্সিফিকেশন হয়েছে? না, তো ধরনটাই তো আলাদা।
মানে অ্যাক্টিং স্কিম থেকে আরম্ভ করে পুরোটাই। মানে এই যে আমরা চলতি কথা ছোটদের বলা হতো যে একটু এগিয়ে এসে জোরে কথা বলবে থিয়েটারে, হ্যাঁ, তো এই ফরম্যাটটাই তো নেই এখন আর। মানে আমরা এখন একটা প্রপার অ্যাকোস্টিক জায়গায় পারফর্ম করছি, এগিয়ে এসে জোরে কথা বলা বলির ব্যাপারই নেই। তো যাত্রায় তো মাইক নিয়ে তোমায় কথা বলতে হবে, যে ক্যাচার গুলো ঝুলছে সেটা মাস্ট, না হলে তুমি মার খেয়ে বাড়ি ফিরবে। মানে ওই না 15 আমি মানে ক্রাফট ওয়াইজ তো এখন ইটস ভিজিবল যে দুটো আলাদা রকম মিডিয়াম, বাট যখন শুরু হয়েছিল মানে হিস্ট্রি ওয়াইজ কোনটা থেকে কোনটা রিভলিউশনটা এসছে? যাত্রা মানে এই বড় বোর্ড ফরম্যাটে, আর বড় জায়গায় এই আলাদা এই বড় লোকের আর্ট হিসেবে তো থিয়েটার শুরু হলো, যে আমরা ওই নিচু শ্রেণীর সঙ্গে এন্টারটেনমেন্ট শেয়ার করব। বুর্জোয়া। আমরা শেয়ার করব হচ্ছে না ক্লোজ ডোর আর্ট হাউস ফিল্মের মতো। তাহলে তো যাত্রা করা উচিত ছিল। উচিত ছিল, তুই যে পরিপ্রেক্ষিতে বলছিস, কিন্তু আমি বোধহয় পারবো না। কঠিন, খুব কঠিন। আমার কাছে এটা ইজি, ইজি ইন দ্য সেন্স মানে আমার হাতের নাগালে ছিল। ইজি মানে ইজি তো নয়, মানে হাতের নাগালে, মানে আমি চাইলে প্র্যাকটিস করতে পারছি। যাত্রা কোথায় এখন প্র্যাকটিস করবো? আমার কলকাতায় কোথায় প্র্যাকটিস হয়ে যাচ্ছে? মানে আমাকে মেদিনীপুরে গিয়ে প্র্যাকটিস করতে হবে যাত্রা। তাই? হ্যাঁ, কোথায় যায় কলকাতায় যাত্রা প্র্যাকটিস করি? একটা আছে আমাদের গিরিশ মঞ্চের পাশে যাত্রা মঞ্চ আছে, হ্যাঁ, কিন্তু প্রায় নেই এর মতন আছে আর কি। শীতকালে ওখানে কিছু যাত্রা হয়, কিন্তু সেটাও হল যাত্রা। বাট হোয়াট আ ইন্টারেস্টিং স্টেজ দ্যাট ইজ। দারুণ, হোয়াট অ্যান ইন্টারেস্টিং, কতটা এক্সটেন্ডেড ইয়েটা। আমি বহু যাত্রা দেখেছি। মানে ওই স্টেজে মানে একদম মাচায় যখন কমিক করতে যেতাম, তখন ওই যাত্রার আগে পারফর্মও করেছি আর কি। মানে ভয় লাগার মতো, মানে স্রোতের মাঝে দাঁড়িয়ে আছি মনে হয়। মানে যাত্রাটা হবে, সামনে এবং দু সাইডে এন্ড দেখতে পাচ্ছি না লোকে, ভয় লাগার মতো। এবং আমি কি করছি না, মাইক নিয়ে শুধু কথা বলছি, মানে আমার পা ফা কাঁপছে, বেরিয়ে যেতে পারলে বাঁচি। এবং আমার কথায় যদি কেউ না হাসে, মানে দ্যাটস পোস্ট মিরাকল। পোস্ট পারফরমেন্স অফ মিরাক্কেল, মানে যখন আমি মানে পারফর্ম, তারপরে তো একদমই করি না, সেটা প্রায় বন্ধ। ওটা বড় লোকিয়ানা থেকে শুরু আর কি বিষয়টা। যাত্রার বড়লোকিয়ানা থেকে থিয়েটার শুরু। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ট্রিভিয়া, এটা জানতাম না। মানে এটা এই প্রশ্নটা অনেকদিন ধরে ছিল। হ্যাঁ, এটা তো মানে ওই ফিল্মের ক্ষেত্রেও যেভাবে হয়েছে, যে আমরা চলতি কথা আর্ট ফিল্ম বলে দিই, হ্যাঁ, আসলে তো আর্ট হাউস ফিল্ম। হ্যাঁ, যে আমি একটা ছোট ঘরে আমার শ্রেণীর মানুষের সঙ্গে বসে ফিল্মটা উপভোগ করব, এবং এমন একটা ফিল্ম উপভোগ করব যেটা আমি বাইরে গিয়ে বলতে পারি এটা হচ্ছে সবার জন্য নয়। আচ্ছা আচ্ছা। যে আমরা একটু বেশি ইনভেস্ট করতে পারি, টিকিট কাটতে পারি সেই ফিল্মটার জন্য। আমরা আর্ট হাউস ফিল্ম দেখি, মানে এরকম সিগনিফিকেন্টলি পপুলার আর্ট হাউস ফিল্ম দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিস, এরকম হয়েছে তখন? বাজে প্রশ্ন। অনেক হলে গিয়েই এরকম তুই এরকম অনেকগুলোই অফিসিয়ালি একটা পডকাস্টে এসে এরকম বলতে পারিস না বাজে প্রশ্ন। না, আমি তো পডকাস্ট করছি না, হ্যাঁ, তাই বলতে পারি না। আমি নাম বলছি না, এতটা ইয়েতে যাব না, কারণ তোর তো এইটাই লাস্ট এপিসোড নয় না। হ্যাঁ, তাহলে বেকার। আমি তো ধর একবারই, কিন্তু তোর তো এপিসোড গুলো না, আমি তো ছবি বানাই না, অসুবিধা নেই, তুই নাম বলতেই পারিস। না, নাম বলার দরকার নেই, কিন্তু হ্যাঁ হবে না কেন? এমন একটা নাম বল যেটা সাধারণ জনতা জানে না। না, আমি তো বলছি প্রথম লাইনটা যে আমি হলে গিয়ে কলকাতায় বসে দেখেছি, তার মানে সেটা তো সাধারণ লোকজন জানে। হ্যাঁ, না, আমি এরকমও দেখেছি, আমি নিজে, এটা পারসেপশন এমন। আচ্ছা, হলটা বাদ দিয়ে দিলাম, বাড়িতে বসে দেখা কোন সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিস? ধর তোকে তুর্নাদি বলেছে এই সিনেমাটা আমার সাথে বসে দেখো, বা কাকু বলেছে এটা ভালো সিনেমা, চলো দেখি একসাথে, তুই আধ ঘন্টা পরে ঘুমিয়ে পড়েছিস। একটা আমি খুব বোর হয়ে গেছিলাম, কিন্তু সেটা পরে বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, পরে ভালো লেগেছে। হ্যাঁ, সেটা হচ্ছে স্টালিনগ্রাদ। আমি না কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে, এবং বিরক্ত লাগছে। ইনফ্যাক্ট আমার একটা সময় লা মিজারেবেলও খারাপ লেগেছিল, এখন ভালো লাগে। আমার এখন ভালো লাগে, মানে সেই সময় যে সময় একটু দেখছিলাম,
বোর হয়েছিলাম, কিন্তু এখন ভাল লাগে। এটা বোধহয় সময়ের জন্য, কিন্তু এখন ঘুমিয়ে পড়ছিটা হলে হয়েছে আর কি। না সেটা ঠিক আছে, ওটা হতে পারে, ওটা দেখ সেটা perception। কন্ট্রোভার্সি তার মানে সেটা ভালো নয় তা নয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুই হয়তো ক্লান্ত ছিলি, তার আগের দিন সারা রাত কাজ করেছিস, গিয়ে পরের দিন ঘুমিয়ে পড়েছিস, হতেই ভালো পারে, লাগে, যেটাই হল। হতেই পারে, হ্যাঁ অফকোর্স হতে পারে। তা একটা হিন্দি সিনেমা দেখতে দেখতে আমার বাবা 15 মিনিট পর দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে জয়াতে, কোন সিনেমা? মুন্না ভাই এমবিবিএস, কল্পনা করতে পারছিস? এটা বাবাদের পক্ষে সম্ভব? নাক ডেকে ঘুমাচ্ছে, এরকম হয়েছে? হ্যাঁ, হিন্দি সিনেমা তো অনেকই হয়েছে, সেই হ্যাপি নিউ ইয়ার, তুই হ্যাপি নিউ ইয়ার হলে দেখতে গেছিস? চেন্নাই এক্সপ্রেস, এটাও হলে দেখতে গেছে কেন? না আমি শাহরুখ খান ভক্ত নই, আচ্ছা, কিন্তু ভালো লাগে আমার, শাহরুখ খান। দেখতে তো ভালোই লাগে। আমি একটু শাহরুখ সালমান লড়াইতে সালমান, হুম, কিন্তু মিস করি না। কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে না, খুব বোর হয়েছিলাম আর কি, মানে ঘুমিয়ে পড়া যেতই আর কি আরামসে। তবে বাড়িতে সালমান খানের ফ্যান হয়েও লাস্ট বল সালমান, না লাস্ট না, লাস্টের আগে মেরা ভাই মেরা জান না কিসি কা ভাই কিসি কা জান বলে একটা ছবি এলো, একটা ফলস চুল পড়েছিল লম্বা, যেটা মোটামুটি এখানে অফিস থিয়েটারে ক্যান্সেল করে দেবে আর কি, চুলটা এতটা খারাপ, বলবে না এটা পড়া যাবে না, তো এতটা খারাপ চুল, সেইটা লাগিয়ে ছবিটা করেছিল, করে অ্যালাউ হয়েছিল আমি জানি, সেটাও হয়তো মানে এই অ্যালাউইং প্রসেস গুলো আমরা মোটামুটি সবাই জানি, হয়তো 10টা মেলের আদান প্রদানে অ্যাপ্রুভাল এসছে এই চুলটার, মানে কারা করছে এই মেলগুলো। তো ওটা তো মানে অসম্ভব হয়ে গেছে, ওটা লিটারালি দুপুরবেলা চালিয়েছিলাম একা বাড়িতে বসে, হ্যাঁ, এখন বিকেলে ঘুম থেকে উঠেছি, যখন খারাপ সিনেমা খুব, মানে আমি বিইং সালমান ফ্যান, সালমান খানের সব থেকে প্রিয় সিনেমা বজরঙ্গি ভাইজান ইম্পর্টেন্ট ফিল্ম। চিনে না? আমি বলছি ওটা আমার একটা টিপিক্যাল সালমান আছে, আমি বলছি এটা সালমান দেখিয়ে দিয়েছে আর কি, মানে সাবজেক্টটা খুবই কি ইম্পর্টেন্ট। খুবই, আমি আমার মেয়েকে দুবার দেখিয়েছি বজরঙ্গি ভাইজান, এত ইম্পর্টেন্ট। যেমন এই যে শাহরুখ খানের লাস্টটা জওয়ান, তো যেটা লাস্টে আবার ওদিকে আলোচনা চলে যাবে, এই সবাই মিলে এক জায়গায় হলো, না ওই যে শিশু মৃত্যু নিয়ে সবকিছু তুললো, ধুয়ে দিল আর কি কোনো এক গভর্নমেন্টকে। জওয়ান তো জওয়ান না পাঠান, দুটোর মধ্যে একটা দুটোর মধ্যে। ইম্পর্টেন্ট ফিল্ম, যে কামিং সামথিং সোশিও পলিটিক্যাল ফ্রম ইন্ডাস্ট্রি হিমসেলফ, মানে সালমান অর শাহরুখ। যে আমার একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে অঙ্কুর কঠিনে, আমি তোকে পার্সোনালিও বলেছি, যে সিনেমাটা তৈরি করার যত্নটা দেবে, এই যত্নটা তোর তো আমার ডেফিনেটলি মনে হয়, তুই যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, এবং সিনেমাটাকে তুই থিয়েটারের একটা ডেরিভেশন হিসেবে দেখিস, যে ওইটা অনেক বেশি একটা ব্রডার মিডিয়াম, অনেকটা পারফরমেন্স ওরিয়েন্টেড মিডিয়াম, সেই পারফরমেন্সটাকে আমি এডিট করতে পারবো, এবং তার ব্যাকগ্রাউন্ড, তার প্রেক্ষাপট আমি আমার মতো করে যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবো। সো সেই সুবিধাটা আছে বলে আমার জন্য প্রসেসটা ইজিয়ার। সেই প্রশ্নটাতে আমি পরে আসছি, বাট স্টিল সেটা বানাতে গিয়ে একটা যে ওই রিহার্সালের দরকার পড়ে, একটা ওয়ার্কশপের দরকার পড়ে, এই ব্যাপারটাকে জোর দিয়ে সিনেমাটা যে তৈরি করা, এবং ভীষণ ভীষণ কেয়ারফুলি প্রত্যেকটা ফ্রেমকে পরপর সাজানো, এইটা দেখে আমার খুব ভাল লেগেছে। এবং এইটার গুরুত্বটা অ্যাজ আ ডিরেক্টর তোর কি মনে হয়, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা কাজকর্ম হচ্ছে চারিদিকে, কেন ল্যাক করে এইটা, বা অধিকাংশ ক্ষেত্রেই কেন ল্যাক করে রাদার? মানে আমার বোধ বুদ্ধি দিয়ে কিছু জনের ক্ষেত্রে তো ল্যাক করে না, মানে যেমন আমি মানে ইন্দ্রনীল রায়চৌধুরী আমি ভক্ত, মানে কবিতা, মানে কলকাতাতে বলছি আর কি, প্রচন্ড ফলো করে, কি যত্ন নিয়ে প্রতিটা জিনিস সাজায়, মানে সেটা হরিণ থেকে শুরু করে ভালোবাসার শহর বা ছোট লোক, মায়ার জঞ্জাল, মানে আমি গিলে খেয়েছি।
ল্যাক করে কিনা জানি না, কিন্তু এটা তো ধর পারসেপশন, মানে প্রত্যেকেই, মানে আমাদের সিনিয়ররা হোক বা আমাদের কন্টেম্পোরারি হোক, যারা বানাচ্ছে তারা তো সেটাকে ঠিক মনে করছে, তাই তারা বানাচ্ছে। কিংবা এরকমও ঘটছে যে এখন প্রজেক্ট ভিত্তিক হয়ে গেছে, বানিয়ে দিতে হবে, আমাকে এটা এই মাসের মধ্যে শেষ করে দিতে হবে, জমা দিতে হবে টাইপের। যদি এটা যদি হয়ে যায় তাহলে তো ল্যাক করবেই। যদি মানে যেমন যেমন মৈনাক ভৌমিকের আমার সিনেমা খুব ভালো লাগতো, মানে যখন আমি আমার গার্লফ্রেন্ডস বা আমরা দেখেছিলাম, আমার মনে আছে এখনো, আমরা দেখেছিলাম যখন প্রথমে একটা লেখা দিয়েছিল যে জার্কি ফ্রেন্ডস আর ইন্টেনশনাল, তখনও মানুষের অভ্যস্ত নয় মানুষ যে একটা ক্যামেরা হাতে নিয়ে এরকম নড়ছে, সে দরজা খুলে চলে গেল, মাথাটা কেটে গেল, ওটা লিখেছিল শুরুতে ব্ল্যাক স্ক্রিনে। কিন্তু সেটা মৃণাল সেনের ছিল না? ছিল, তার পার্সপেক্টিভে হয়তো মৃণাল সেন তো অনেকটাই ছিল। ফ্রিজ ট্রিজ তো মৃণাল সেন করে দিয়েছে, হ্যাঁ, সে তো আলাদা। আমি বলছি যে, কিন্তু ওই যে আমি বলছি ওটার মধ্যে একটা অনেস্টি। এই টপিকে একটা জিনিস জাস্ট মনে করে র্যান্ডম একটা ইনফরমেশন দিচ্ছি। কদিন আগে শুনলাম একটা মিউজিক রিলিজে গিয়ে যে বাংলা গানে প্রথমবার জ্যাজ মিউজিকের ইন্ট্রোডাকশন হয়েছে 2025 সালে। কে বলে? আচ্ছা, মানে বলতে আচ্ছা পারবো না। আচ্ছা আচ্ছা, মানে এটা কি ওই সেই নামের একটা ছবি আসছে সেই নিয়ে কিছু? না 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 আচ্ছা না, ছবিটা রিলিজ করে গেছে, আচ্ছা, হলে আর নেই, হ্যাঁ, ওটিটিতে দেখা যায় এখন সিনেমাটা। কিন্তু ওই সিনেমাটাতে নাকি বাংলা জ্যাজ প্রথমবার প্রথমবার 2025 2025-এ ইউজ করা হয়েছে। সো ওই মৈনাকের ডিসক্লেমারটার থ্রু দিয়ে আর কি ওটা বললাম, যে আগেও যেহেতু কাজটা হয়েছে, হ্যাঁ বাট হি ক্লেমড ইট। হ্যাঁ, মানে ওটাই যেমন ক্লেম ছিল না কোনো, যে ওই যে জার্কি ফ্রেমস এর ইন্টেনশনাল, যে যাতে এটা হতে পারে একটা নতুন ডিরেক্টর, যে সন্দেহের চোখে মানুষ দেখে, তো যে নতুন ডিরেক্টর তো বোধহয় ওই জন্য ফ্রেমটা খুব কেঁপেছে, হ্যাঁ, অনেকেই বলে তো এটা, মানে বা একটা সাধারণ মানুষের মধ্যে থাকে যে প্রথম সে ছবিটা যতই ভালো হোক, প্রথম ছবি তো আস্তে আস্তে তোমার আরো ভালো হবে, এটা একটা মানুষের একটা মাইন্ডসেট। হ্যাঁ, আমার মনে হয় যত্ন ল্যাক করার একটা কারণ হচ্ছে আমায় জমা দিতে হবে। আমার যদি এইটা হয়ে যায় যে আমাকে এই বছরে 4টে বানাতে হবে, তাই আমি সিনেমা বানাচ্ছি, তাহলে তো ল্যাক করবেই, মানে মানে তাহলে তো আমার অন্য জব বেছে নেওয়া উচিত ছিল। যে আমি যদি টার্গেট ফুলফিলমেন্ট জবেই নামি, তাহলে আমার একটা অন্য জব করতে আপত্তি কোথায়? মানে এটা তো তোমার পয়সা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্যাশন, বা তুমি একটা ক্রিয়েটিভ কাজ করছো। যদি এইটাই করতে হয় যে ছপ করে একটা বানিয়ে দিই বাবা, কারণ এই সময় প্রডিউসার টাকাটা দিয়েছে, তখন যত্নের কথা মাথায় আসবে। তখন মনে হবে আমার অ্যাকাউন্টে ঢুকুক, সাবমিটটা করি। ওইখানে কি মিডিওক্রিটির লাইনটা তৈরি হয়? মিডিওক্রিটিটা তো বলতে পারবো না, সেটা তো আবারও আমার মত আরেকজনের মতের সাথে মিলবে না। আমি তোর মত, হ্যাঁ, মানে তৈরি হচ্ছে তো, মানে প্রচুর ভালো কাজের মাঝখানে প্রচুর এমন কাজ হচ্ছে যেটা দেখতেই ইচ্ছা করছে না, টানছেই না দেখার জন্য। মানে এমন একটা গল্প বলা, কারণ প্যাশন আর প্রফেশনের মাঝখানে যদি অব্লিগেশনটা চলে আসে, তখনই তো ব্যাস ইট রুইনস দ্য ব্যালেন্স। যে তোমাকে করতেই হবে, মানে যেহেতু তোমার এটা উপার্জন, তাই তোমাকে করতেই হবে। মানে আমার মনে হয় এটা শঙ্কর দেবনাথ একটা খুব ভালো কথা বলে, মানে আমি খুবই ওনার ভক্ত বলে আর কি, থিয়েটার থেকে, যে যেন কোনো সময় আমাদের কাজগুলো না প্রজেক্ট না হয়ে যায়। মানে সেটা থিয়েটারের ক্ষেত্রে হোক, ফিল্মের ক্ষেত্রে হোক, যেন প্রজেক্ট না হয়ে যায়, সাবমিশন, স্কুলের প্রজেক্ট ওয়ার্কের মতন। তাহলে কিন্তু ওই স্কুলের প্রজেক্ট ওয়ার্ক যেমন ওই ভাড়া দিয়ে করানো যায়, ওরকমই হবে ব্যাপারটা। মানে যেন আমার অন্তরটা থাকে, মানে আমি যেন যেটুকু করি অল্প করলাম, কিন্তু যেন অন্তরটা থাকে। পাশাপাশি অনেকগুলো কন্ডিশন আছে, তাহলে উপার্জন করবো কোত্থেকে, হ্যান ত্যান, সেটা অন্য আলোচনা। কিন্তু আমার মনে হয় তাড়াহুড়ো এবং আমায় প্রচুর টাকা কামাতে হবে, এটার একটা উদ্দেশ্য। কিন্তু এই সাবমিশনের গল্পটাতে একটা জিনিস যেটা বলার, উই হ্যাড দিস ডিসকাশন বিফোর, যে একটা সিনেমা শুট করার একটা টাইম লাইন থাকে, এই কদিনের মধ্যে আমি শুট করবো। সো পরীক্ষার ওই টাইমটা আমি ধরে নিই সিনেমা বানানোর প্রসেসটার মধ্যে শুটিংটা ইজ ওয়ান অফ দ্য এক্সামস। হ্যাঁ, তারপরে পোস্ট প্রোডাকশন আরেকটা, তার আগের একটা আছে। হ্যাঁ, এবার তার আগের যে টাইমটা, সেটা তো একজন ডিরেক্টর নিজের ইচ্ছা মতো যতদিন ইচ্ছা নিতে পারে। সেইটাই তো,
শুটিং টাইমটা নিয়ে আমার আপত্তি নেই, হ্যাঁ শুটিং টাইমটা তো এরকমই ঘটবে। কথার কথা বলছি, তুই আমার ছবির প্রডিউসার, তুই আমি একটা আমার গল্প পছন্দ তোর হয়েছে, তুই বললি সৌরভ এটা বানা, আমি প্রডিউস করছি। তো এই যে প্রডিউস করছি যে মানুষটা বলছে, তারও তো একটা অ্যামাউন্টের ব্যারিয়ার আছে অফকোর্স। যে আমি তোকে 100 টাকাই দিতে পারবো এই ছবিটার জন্য। তো আমার খিদে কি এই ছবিটা যেন হয়, এবং সেকেন্ড খিদে কি 100 টাকার মধ্যে যেন এই ছবিটা হয়। তাহলে তো আমাকে একটা শুটিং টাইমের মধ্যে ফেলতেই হবে। এবার আমি যদি সেইটা বলি না, আপনি বলছেন 14 দিন, আমি এটা 25 দিনের নিচে পারবো না, তাই করবো না, তাতে আমার কি হলো? আমার গল্প বলাটা হলো না, কারণ আমার কাছে তো টাকা নেই। আমি তো গল্প বলাটা করতে চাই। তাহলে আমায় যদি 12 দিনে বা 14 দিনে ওটাকে অ্যাকোমোডেট করাতে হয়, তাহলে আমার ওই আগের 15 দিনটাকে আমি 2.5 মাস করে নিই, এক্স্যাক্ট যেটা তাহলে আমার এই 15 দিনটাকে ইজি হবে। এক্স্যাক্ট। কিন্তু ওই 2.5 মাসে যদি আমি ভাবি যে আমি আরো একটা ছবি মেরে দিই, আর একটা প্রজেক্ট মেরে দিই, তাহলে তো এফেক্ট করবেই। মানে ভালো মন্দ অন্য জিনিস, আমি বলছি তুই যে শব্দটা বললি যত্ন, সেটা এফেক্ট করবে। এবার যত্ন করে তোর একটা কোন একটা ছবি হয়তো খুব যত্ন, কিন্তু তোর ছবিটা তোকে টাচ করলো না, ভালোই লাগলো না, সেটাও হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই। প্রচুর যত্ন করে বানানো সিনেমা হয়তো আমায় টাচ করছে না, সেটা হতেই, কিন্তু যত্ন আছে। মানে ভালো মন্দ তো আমার কোনো আপত্তি নেই, মানে তো ভালো মন্দ তো পারসেপশন, তোর ভালো লাগছে আরেকজনের খারাপ লাগছেই, স্বাভাবিক। কিন্তু সে এটার পেছনে কি মন দিয়েছিল, যত্নটা দিয়েছিল, সেইটা ইম্পর্টেন্ট। 12-14 দিনটা ফ্যাক্টর না, সব মানে এক্স্যাক্টলি। মানে ওই একটা প্রজেক্টও 14 দিনে হচ্ছে, যত্নের কাজও 14 দিনে হচ্ছে, তাহলে আলাদা হচ্ছে কি করে? তার মানে নিশ্চয়ই স্ক্রিপ্টিং, ওয়ার্কশপ, রিপ্রোডাকশন, কালার, কস্টিউম, সেট কালার, প্রোডাকশন ডিজাইন, কালার, সেইগুলো পুরোটা আগে সাজানো হয়েছে প্রপারলি, খাতায় আঁকা তৈরি হয়ে গেছে, যে শুটিং এ গেলে ধরে নিলাম একটা লোকেশন ওয়াইজ ইম্প্রোভাইজ থাকেই, এটা বাদ দিয়ে আমায় কিছু করতে হবে না, পুরোটা করা আছে, পেপার ওয়ার্ক ডান, এবার আমি জাস্ট ইমপ্লিমেন্ট করব, এক্সিকিউট করব। তো ওইটুকু চেষ্টা করেছিলাম, কারণ আমার কাছে তুই বললি তোর ছবিটাই থেকে যত্ন পেয়েছি, তোকে আমি একটা কথা বলেছিলাম যেটা আড্ডা মারতে মারতে, যে আমার কাছে ওটা ছাড়া আর কিছু ছিল না, কারণ ওটা পয়সা লাগছে না, যত্নটায় পয়সা লাগবে না, যত্নটায় যেটা লাগবে হচ্ছে আমাকে একটু বেশি টাইম দিতে হবে, দেখো, কারণ আমার কাছে তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, টাইম দেবো। মানে রায়বাবু যখন পথের পাঁচালী বানিয়েছিল, তখন হি ওয়েটেড ফর 4 years। কি করে? কেন? ফর জাস্ট টু কিপ দ্য কন্টিনিউটি। কেন? মানে এগুলো তো এমনি এমনি ঘটেনি, মানে তাহলে তো 7 দিনের গ্যাপ দিয়ে শুটটা করে নিতে পারতো, ঠিক ম্যানেজ হয়ে যেত, এমনি এমনি তো ঘটেনি, হয়তো প্রজেক্ট ভাবেননি। এবার পরবর্তীকালে ওনার কোন সিনেমাটা দেখে তোর মনে হয়েছে উনি প্রজেক্ট ভেবেছেন? খুব বাজে না, আমি একটু অন্যভাবে বলি। আমি সত্যজিৎ রায় মৃণাল সেনের লড়াই তো মৃণাল সেন। আচ্ছা। হ্যাঁ, আমি সত্যজিৎ রায় না ভালোবেসে পারা যাবে না, মানে ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় না ভালোবেসে পারা যাবে না। আর মৃণাল সেনের সব ভালো লাগে, এইটুকু আমি বললে থামলাম। মৃণাল সেনের আমার সব ভালো লাগে, মানে মৃণাল সেন যদি ছবি না বানিয়ে চুপচাপ বসে থাকেন, আমার সেটাও ভালো লাগে। ওনাকে আমার ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি মনে হয়েছে, আমার কাছে একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে ওটা খুব ইম্পর্টেন্ট। আমি কি করবো এই ইনফরমেশনটা নিয়ে? আমার তো প্রশ্নটাই এটা ছিল না। ব্যাস, তুই পেয়ে গেছিস, তোর উত্তর তুই পেয়েছিস। আমি একটা লাইন বললাম, আমার কাছে মৃণাল সেন অনেক বেশি ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি। দ্যাটস ওকে। গুপি গাইন বাঘা বাইনের 3টে সিনেমার মধ্যে অর্ডার ফর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে যেভাবে তৈরি হয়েছিল সেই অর্ডারটা বলে দাও। ভালো লাগা, ভালো লাগা। আচ্ছা, মানে হীরক রাজা, গুপি গাইন বাঘা বাইন, গুপি বাঘা ফিরে এলো। হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজা, গুপি বাঘা ফিরে এলো। বাহ। এর মধ্যে সব থেকে কম যত্ন কোনটা লেগেছে? শেষের তো। শেষের কেন? জানি না, কি অবজার্ভ করে তোর মনে হয়েছে ওটাতে যত্ন কম ছিল? আমার ছুঁয়েছে কম। কি? I just want to. I'm still trying to figure out the care for the art part. কেয়ার ফর দ্য আর্ট, ওইটা আমাকে নিশ্চয়ই কেয়ার ফর দ্য আর্ট পার্ট। আমি ওইটা আমাকে কয়েকটা we are nobody to tell সত্যজিৎ রায় কেয়ার ফর দ্য আর্ট পার্ট কম ছিল। হ্যাঁ, মানে সেটা তো বলতে পারবো না, বা আমি তো দেখিনি সামনে থেকে, কিন্তু
গুপি গাইন বাঘাবাইন যেটা আমাকে আচ্ছা, আমি আমার রিজনিংটা বলে দিচ্ছি। আমার গুপি বাঘা ফিরে এলোতে আমার গুপি এবং গায়েন দুজনেরই মেকআপ ভাল লাগে। ও আচ্ছা, এরকম বলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, yes, sir. সেটা তো অনেক এই কিছু। এই দরজাটা খুলে দিলাম, এবার হ্যাঁ, বল। মানে কালার বা প্রোডাকশন ডিজাইন গতভাবে আগের গুলো অনেক বেটার, বা অনেক সিম্পলিসিটি ছিল। মানে গুপি গাইন বাঘাবাইনে একটা যেন আত্মিক সিম্পলিসিটি হয় না, মানে দুটো মানুষ কথা বললে আমি দুটো মানুষকেই শান্ত হয়ে দেখবো। হ্যাঁ, ওইটাতে একটু মোর অফ ভালো করার চেষ্টা অনেক সময় হয় না, যে সিম্পলিসিটিকে কিল করে দেয়। আমার সিম্পলিসিটি অনেক বেশি লেগেছে গুপি গাইন বাঘাবাইন হীরক রাজার দেশে, এটা সিম্পলিসিটি কম লেগেছে। এটা একটা বড় বিষয়। কাজ শেষ হয়ে গেলে নর্মালি ক্যাফেতে এসে আড্ডা মারা হয় তো। হ্যাঁ, আর এখন তো ক্যাফেতে মানে প্রফেশনাল। কাজও হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই কালচারটা চলে এসছে। কারণ আমাদের মানে আমার তো সেই অর্থে কোনো অফিস নেই, তো আমি 10টা মিটিং করতে হলে তো আর মানে শান্তিতে ফাঁকায় বসে কথা বলার তো আর স্পেস। সত্যি নেই, সত্যি নেই। এই রিহার্সাল আর রেওয়াজের মধ্যে ডিফারেন্স রেওয়াজটা তো তুই বেটার বলতে পারবি বোধহয়। না, মানে ওই একা রিহার্সাল করাটাই কি রেওয়াজ নাকি? না, অনেক সময় থিয়েটারের ক্ষেত্রেও হয়, মানে হয়তো কিছু ক্ষেত্রে নাটকটা উঠে গেছে, মানে আমি বলছি এই লাইট স্কিমিং, কস্টিউম, সেট, কালার, কম্পোজিশন সব হয়ে গেছে, হয়তো 4টে শো হয়ে গেছে ওই নাটকটা, হয়তো নাটকটা পাঠ করে 2জন, সে ফর এক্সাম্পল। তো সেই 2জন এখানেই বসে একটু পাঠটা বলা বলি করে নেবে, সেটাও হয়, সেটাও অসম্ভব কিছু না। আজকের এই ফাস্ট দুনিয়ায় আমার হয়তো সিনিয়ররা শুনলে বলবে ছি ছি এইভাবে থিয়েটারকে দেখছো। হ্যাঁ, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই, ওই রিজিডিটি নেই, যে হয়তো সত্যি আমাদের দুজনের এই পার্টটা আমরা বলে নিলে সর্টেড, কারণ বাকিটা তো টিউনড, সেটা একটা 3 মাসের লড়াইতে নেমে গেছে, ওটা তো আর পান থেকে চুন খসবে। লাইট স্কিমিং সম্পূর্ণটা সেটাও একা একা রিহার্সাল করা যায় যদি, এবং আমি যদি একটা পুরো কম্পোজিশন কেন্দ্রিক নাটক করছি, হয়তো প্রচুর বড় কাস্টিং, মানে বর্তমানে আমি যে নাটকটা নিয়ে আমাদের শো চলছে সেইটা, তো তখন তো প্রপার রিহার্সালটা প্রয়োজন আর কি, মানে তখন একটা প্রজেকশন, সাউন্ড, বাকি সেট, কস্টিউম সবটা প্রয়োজন হয়ে পড়ছে রিহার্সালটা করার জন্য। মানে সেটা কি জাস্ট বিকজ অনেক হেডস স্টেজে আছে সেটার কারণ জন্য? মানে ওই 16 নম্বর জনের জন্য এই 1 নম্বর জনের পার্টটা ম্যাটার করে যাবে আর কি, কোডিপেন্ডেন্সিটা অনেকটা বেশি, অনেক বেশি। অনেক বেশি। একজন থিয়েটার ডিরেক্টর হিসেবে একজন ডিরেক্টরের ইনভলভমেন্ট আর একজন ফিল্মের ডিরেক্টর হিসেবে ডিরেক্টরের ইনভলভমেন্ট টু আ থিয়েটার অ্যান্ড টু আ ফিল্ম কতটা আলাদা? ফিল্ম তো হয়ে গেল, পোস্ট প্রোডাকশন রেডি হয়ে গেল, সিনেমাটা বেরিয়ে গেল, ডিরেক্টরের কাজ শেষ। কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে কাজ শেষ, আমি মনে করি একটা ছবি হল থেকে নেমে যাওয়া অব্দি কাজ আছে, কারণ সেটাও আমার রেসপন্সিবিলিটি। আমি কি করে শুধুমাত্র আমি একটা বললাম হাউস প্রমোট করবে, এটা খুব বোকা বোকা বিষয় আজকে থেকে। আমি কিভাবে ক্রিয়েটিভলি প্রমোশনের পার্ট হতে পারছি বা কি করে ওই লড়াইটার মধ্যে থাকতে পারছি, সেটা একটা ট্রাই। কিন্তু তবু হল থেকে নেমে গেল মানে ডিরেক্টরের কাজ শেষ। কিন্তু থিয়েটার তো 2014 যে নাটকটা এখনো আমাদের হয়, তো আমার কাজ এখনো আছে, সেই রিহার্সাল চলছে। সেটা 2014 থেকে 2014 আমার বোধবুদ্ধি আর 2025-এর বোধবুদ্ধির আকাশ পাতাল তফাৎ, এবং পুরো টিমটার তফাৎ, এবং অনেকজন বাচ্চা যায় বড় হয়ে গেছে, সেটার রিকাস্ট, সেটা মেনটেন করে চলা, অনেকের শরীর খারাপ, অনেকে দলে নেই, মানে চেঞ্জ হতেই থাকছে। মানে একটা নাটক আমার মনে পড়ে, আনসেন্ট লেটার্স বলে একটি প্রযোজনা, নাটকটা 2014 এখনো আমরা করি, 4 জন করতো, 4 জনেই এখন আর নেই, 4 জনেই এখন আর নেই, নাটকটা আছে, তার মধ্যে ডিরেক্টরের কাজ রয়ে গেছে। এবং আরো কি করে রোজ এটাকে রোজের মতো করে তোলা যায়, সেই লড়াই তো যেদিন ডিসিশন নেবো এই থিয়েটারটা শো করবো না সেদিন থামবে, তার আগে তো থামবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফিল্মের ক্ষেত্রে সেইটা একটা সুবিধা, যে সিনেমাটার রিলিজ হয়ে কাজকর্ম মিটে গেল,
এবার বাকিটা তো আর্কাইভাল প্রপার্টি হয়ে গেল, এবার রইলো হুম। ছবি। সে তার অন্য কাজে ঢুকে যেতে পারলো, কিন্তু থিয়েটারে সে অন্য কাজে ঢোকার সঙ্গে সঙ্গেও তার এক্সিস্টিং থিয়েটারটাও তার একটা কাজ। মানে কাজ থিয়েটারে বাড়ছে, কমছে না। যত কটা নাটক বাড়ছে তত বাড়ছে। এটা খুব বাজে প্রশ্ন করছে, সেটা হচ্ছে আহ, এই যে বীরদাস ওর কমেডি স্পেশাল গুলোতে বসে বসে দরজার সামনে দরজার সামনে বসে বসে যে কমেডিটা প্রেজেন্ট করছে, হ্যাঁ। ওটাকে স্ট্যান্ড আপ কমেডি বলবো না সিট ডাউন কমেডি হ্যাঁ, বলবো? এটা এটা এবার এটা খুব খুব বাজেই প্রশ্ন। হ্যাঁ, মানে এবার স্ট্যান্ড আপ শব্দটা হয়েছিল দাঁড়িয়ে কথা বলার জন্য, হ্যাঁ, সে সেই ফরম্যাটটা ব্রেক করে চলে গেছে যে বসে। আক্ষরিক অর্থে তো বলতে পারবো না, কিন্তু ফরম্যাটটার জন্য বলতে পারবো আর কি, এই কথা বলার ধরন। এই ফরম্যাটটা তো আমাদের কালচারে অ্যাটলিস্ট বহুত পুরনো, হ্যাঁ, অনেক পুরনো, মানে কবির লড়াই থেকে তো বসে মেঝেতে বসে নাচতে নাচতে, মানে দুজন করে উঠে যাচ্ছে, লড়াই চলছে, মানে দারুণ দারুণ। রিসেন্টলি একটা কাজ হয়েছিল ইউটিউবের জন্য, আমি যেখানে ওই খোলামকুচি সিরিজটা করেছিলাম তাদের প্ল্যাটফর্মে, ঝালাগান পালাগান বলে। অনেকদিন পর একটা ওই আমেজে ওইটা তৈরি হতে দেখেছিলাম, খুব ভালো হয়েছিল। সেটাকে খুব মডার্নাইজ করা হয়েছিল কিছু ক্ষেত্রে, মানে ওই কবির লড়াইয়ের মাধ্যমে একটু মোহনবাগান ইস্ট বেঙ্গলও চলছে, হ্যাঁ, কিন্তু অনেকদিন পর ওই ঘরানাটা দেখতে খুব মজা লেগেছিল আর কি। ওটা খুবই ভালো, প্রচুর থিয়েটারে দেখি। বাংলা স্ট্যান্ড আপ কমেডির কি সিন এখন? ভালোর দিকে, ভালোর দিকে, মানে এই শিলাদিত্য, সৌমিত্রা যেভাবে রেগুলার শোজ, এবং ওই যে কম পরিসরে, কারণ লোক আসে না, কারণ আমাদের তো আবার, আমরা বাঙালি হলেও তো একটা হিন্দির প্রতি তো কিছু করার নেই, মানে করার নেই। হিন্দি স্ট্যান্ড আপটাই নাকি সব থেকে ভালো হয়, এটা আমাদের একটা প্রি অকুপেশন আছেই। কিন্তু প্রচন্ড ভালো কাজ করে, মানে আমি অডিয়েন্স হিসেবে ওদের, সৌমিত, শিলাদিত্য স্পেশালি খুব ফ্যান। মানে ওরা এত সাটল, এত ভালো ভালো কন্টেন্ট ডিল করে, তো ওদের সঙ্গে এখন মাঝে মধ্যে ওরা খুব পাগলের মতো আমাকে ডাকে। তো আমি আবারও আমিও মাঝখানে খুব শুরু করেছিলাম যে একটু স্ট্যান্ড আপ করবো আবার, মানে নিজের পরিসরেই করব। না, এখানে তুই যেটা বললি যে হিন্দি কমেডি মানেই ভালো, এই যে পারসেপশনটা তৈরি হয়েছে মানুষের, সেটার কারণটা এটা নয় কি যে ওরা অনেক বেশি কন্টেন্ট আপলোড করছে, অনেক বেশি কাজ করছে, অনেক প্রপার প্যাকেজিং করছে জিনিসটা? কারণ জাকির খান যখন কলকাতায় আসছে, দুটো পরপর শো করছে, পরপর দুটো শো হাউসফুল হচ্ছে, এবং অনেকটা টাকা, অনেক টাকা টিকিট, মানে সবাই অফোর্ড করতে পারবে না সেটাই। তাই মানে এখানে একদম বাঙালি স্ট্যান্ড আপ কমেডিয়ান পারফর্ম করে যদি বলে 2000 টাকা টিকিট, কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। তাকে একটা মিনিমাম রেটে ছেড়ে দিতে হচ্ছে টিকিটটা। তো না, আরেকটা বিষয় এটার জন্য না, এটা শুধুমাত্র স্ট্যান্ড আপ প্যাকেজিং বা ইউটিউবে বেশি আপলোড হচ্ছে থেকেও, শুরুটা তো হয়েছে সব মানুষের এই থট প্রসেসটা টেলিভিশন থেকে, যে হাসানো যায়, মানে এখনকার যারা অডিয়েন্স, সেটা আমাদের বাংলায় মিরাক্কেল হোক বা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, ওই সময় রাজু শ্রীবাস্তব, সুনীল পালরা করছে, সেটা দুটো তো সমসাময়িক। কোনটা? গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ আর মিরাক্কেল। হ্যাঁ, আমি সেটাই বলছি, এই যে সেই সময় আমি বলছি, আমি 2010-11-12 কথা বলছি, যেই সময় মিরাক্কেল মানে রাস্তা দিয়ে 9:30টার সময় গেলে সব বাড়িতে আওয়াজ পাওয়া যাচ্ছে। পরের দিন চায়ের থেকে, ট্রেনের আড্ডায়, বাসের আড্ডায়, অফিসে কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা প্রচুর জিনিস পরে গুগলে দেখেছি যেগুলো ক্রিয়েটেড ইন মিরাক্কেল, ইংরেজিতে গুগলে দেখেছি। কিন্তু কেন হচ্ছিল? তখন না একটা স্বাধীনতা ছিল টেলিভিশনের। আমি নিজে যা যা পারফর্ম করে কথা বলেছি, সেটা বিং পলিটিক্যাল, একটু বড়দের, মানে ননভেজ শব্দটা যেটাকে আমরা ব্যবহার করি, সব রকম, বা রিলিজিয়ান নিয়ে মজা। তারপরে যখন আমি 2000 ওই কোভিড পিরিয়ডটাতে লাস্ট মিরাক্কেলে আমি অ্যাসোসিয়েট শোটার সাথে, আমি শোটা জাস্ট করছি। আমি জানি বাইরের লোক বলছে তোমাদের মিরাক্কেল না আগের মতো আর হয় না, এটা লোকটার তো দোষ নেই, কারণ সে সেই কন্টেন্ট আর পাচ্ছে না। এই পাচ্ছে না পেছনে তো একটা বড় কারণ আছে, এই কন্টেন্ট গুলো আর অ্যালাউড নয়। কিন্তু হিন্দিতে কপিল শর্মার সাথে কিন্তু এখনো, কিন্তু এই রেস্ট্রিকশনটা এলো কেন? যদি এটা পুরোটা কি আমার বলতে হবে? মানে বলতেই পারি, মানে এই রেস্ট্রিকশনটা তো অলিখিত ভাবে
যেমন এখন সবকটা অলিখিত ভাবে রিজিওনাল টেলিভিশনে হুম 3টে করে ঠাকুর দেবতা সিরিয়াল করতে হয়। তোকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মীর আফসার আলী 2011 না 10-এ মিরাক্কেলে পারফর্ম করছে, হুম আন্ডারলাইন দি নেম মীর আফসার আলী। হুম সে শিব সেজে পারফর্ম করছে হুম এবং শিব নিয়ে মজা করছে। হুম তুই যে কল্পনা করতে পারছিস আজ টেলিভিশনে এটা হচ্ছে? কেউ অডিয়েন্স কল্পনা করতে পারবে? অডিয়েন্সের কাছেই আনসার আছে কেন হচ্ছে না। আমাদের এইরকম প্রচুর মজা হয়েছে যেগুলো আজকে কল্পনা করা যাবে না হচ্ছে। এটা একটা কন্টেন্ট বেসড কন্টেন্ট ড্রিভেন মানে একটা প্ল্যাটফর্মে এইটা আমাকে রাস্তাঘাটে প্রচুর লোক জিজ্ঞেস করে যে আর মিরাক্কেল হবে না? তারা তো অডিয়েন্স, আমি তো জানি না দাদা, ওটা তো আমরা তো চাকো, ওটা তো চ্যানেলের ডিসিশন। আমি মনে মনে ভাবি যেন না হয়। সত্যি চাই না টেলিভিশনে হোক, কারণ ওটার যে মানটা যে মানুষের মনে হৃদয়ে আছে ওটা এখনো চেরিশ করে। এই ফেসবুকে কেটে কেটে আসে আমাদের ছোটবেলার পারফরমেন্স, মানে 2010-11 করা, আজ থেকে 13-14 বছর আগেকার, সেইগুলো কেটে কেটে লোকে এখনো, মানে তখন যাদের 10 বছর বয়স দেখেনি, এখন তাদের 25, তারা একদম মজা করে। তো সেটার সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে দেখবে তো এখন বাজে হয়। সে বাজে হয় এটা তো কারণ নয়। আমরাই যদি আবার ওই পুরো টিমটা কাজ করি একই হবে বা অন্যরকম হবে। অ্যালাওয়েন্স এখন হচ্ছে তোমাকে এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মারাত্মক মারাত্মক। তার থেকে আমরা কলকাতার লোকেরা লেটে সরলাম। শিলাদিত্য সৌমিত্রা যে স্টেপটা নিয়ে নিল স্ট্যান্ড আপ করার এবং ফ্রি ফ্লো কথা বলার, আমি সব রকম কথা বলবো, সব রকম পলিটিক্যাল হিউমার করবো, সব রকম রিলিজিয়ান হিউমার করবো, ভালো, দুর্দান্ত। আমি রিসেন্টলি একটা করলাম, মানে ওদের সাথে যেটা আমাকে দেখা গেছে সেটা নয়, আমার একটা দেখা যায়নি সেটাও আসতে শুরু করেছে, দুটো এসছে, 20টা পর্ব করেছি আমরা। এই স্ট্যান্ড আপ কমেডি যা পারো বড় প্ল্যাটফর্ম থেকে আসতে শুরু করবে, আসবে। তো সেখানে কারা কারা বলেছে? যারা যারা পারফর্ম করেছে তারা প্রত্যেকেই স্ট্যান্ড আপ কমেডি স্ট্যান্ড আপ না, এবার তাদের মধ্যে কিছু এক্স মিরাক্কেলও আছে। আচ্ছা, কিন্তু তারা এই ফরম্যাটটাকে রপ্ত করে এই ফরম্যাটেই করেছে, নট মিরাক্কেল ফরম্যাট। আচ্ছা, মানে মিরাক্কেলটা তো স্ট্যান্ড আপ কমেডি নয়, এই ফরম্যাটেই করেছে। তো এইটা উইল বি ওয়ে আউট, কারণ ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম ছাড়া এই সময় দাঁড়িয়ে কমেডি সম্ভব না। মানে টেলিভিশনে তো সম্ভব, বাংলা টেলিভিশনে সম্ভবই না। এইখানে মনে হয় না কোথাও এখানে মানে হিন্দি কমেডি এই স্টেপটাতেই কোথাও একটু আগে এগিয়ে গেছে অনেকটা। আজকে দাঁড়িয়েও মানে আমি হিন্দিতে যারা স্ট্যান্ড আপ করে তাদের মধ্যে মেয়েরাও আছে। আমি উরুজ আশফাক আমার ভাল লাগে, সে জানিয়ে বা আদিতি মিত্তাল, সে যখন একটা স্যানিটারি প্যাড নিয়ে কথা বলছে, লঞ্জারি নিয়ে কথা বলছে, সেটা সে এতটা ভাবছেই না। আমাদের এখানে এটা 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 কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের সোসাইটির আপব্রিঙ্গিংটা এমন। আমাদের কলকাতার একটি মেয়েও যতই প্রোগ্রেসিভ হয়ে যাক না কেন, এখনো বোধহয় পাবলিকলি স্যানিটারি ন্যাপকিন, স্যানিটারি প্যাড কথাটা বলতে দুবার ভাবে, যতই এগিয়ে যাক না। সে ওটা নিয়ে জোক ক্র্যাক করতে, তার দোষ নয়, কিন্তু তার দিকে এমন 5 জন তাকায়, সে দুবার ভাবে আমি এটা নিয়ে জোক ক্র্যাক করবো কি, কিন্তু সে সেটা পরোয়া করছে না। আদিতি মিত্তাল ধুয়ে দিচ্ছে, মানে আদিতি মিত্তালের পারফরমেন্স দেখতে বসলে বিং পুরুষ চড় খাই, বসে বসে চড় খাই, আমি এনজয় করছি একদম, চড় খাই। কিন্তু এখানে কেন করছে না? পারে নাকি? পারে, এটা আমাদের, এটা তো আরো কয়েক বছর লাগবে। আই এম শিওর। তো মানে তোদের যে ওই 20টা এপিসোডের একটা জিনিস আসছে, সেটার মধ্যে ডেফিনেটলি কেউ না কেউ আছে। পাইনি সেখানে মহিলা, পাইনি আমরা সেখানে, পাইনি, লিটারেলি পাইনি। কারণ এখানে তো এই প্র্যাকটিসটাই হচ্ছে না এখনো, পাইনি। তুই খেয়াল করে দেখবি মিরাক্কেলে যখন মেয়েরা পারফর্ম করেছে, তাদের কন্টেন্ট কখনো ছেলেদের সঙ্গে মিলতো না, এবং তারা ওই পিছিয়েই শুরু করতো, কারণ তাদের মুখে টেলিভিশন শিখিয়ে দিয়েছে তাদের মুখে এগুলো যাবে না। এবার স্বাভাবিকভাবে আমার মুখে যেগুলো যাচ্ছে, বেশি হাসি ক্রিয়েট হচ্ছে,
মানে আমি ইন দ্য সেন্স বলছি, একটি ছেলের মুখে যেগুলো যাচ্ছে, বেশি হাসি ক্রিয়েট হচ্ছে, সে বেশি নম্বর পাচ্ছে। একটা রিয়েলিটি শো এর, তুই জানিস, রিয়েলিটি শো এর ফরম্যাটে সে যেগুলো বলছে সেগুলোতে হাসি কম হচ্ছে, কিন্তু সোসাইটির বাঁধনে পড়ে আছে সে, সেগুলো বলা যাবে না। তো সে তো কম নম্বর পাবে, কারণ হাসি জেনারেট কম হবে। কারণ এই যেগুলো বলে দিচ্ছে ওগুলো তো ইনস্ট্যান্ট হাসি, কারণ সে তো সুশ্রী অন্য জায়গায় দিচ্ছে, এ পাচ্ছে না। তুই কম্পিট করবে কি করে? স্পেসই নেই। আচ্ছা, ওখানে তো তাকে কেটে দেওয়া হচ্ছে। তুমি আগে শুরুই করছো 10-এ -10 দিয়ে, তারপরে তুমি 30-এ 30 পেলেও তোমার 30-এ 20 হল, 20 হয়ে যাচ্ছে ব্যাপারটা। ঠিক 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 ঠিক। মানে ওই ইকুয়ালিটি আর ইকুইটির ধাক্কা হয়ে যাচ্ছে। মানে এর কিছু করার নেই। এটা 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 আমরা বসে বলে কি করব? এটা তো সার্বিক ভাবেই ড্রপ না, আমরা বসে এইটা একটু মানে মানে আমি তো মনে প্রাণে চাই। অনেকজন করছে কিছু ওপেন মাইকে স্ট্যান্ড আপ, হ্যাঁ কিছু মেয়েরা শুরু করে। এইটা মনে হয় কোথাও একটা একটু এগোচ্ছে তাদের কথা বলার স্কোপটা। রাইট, কতটুকু পরিসরে সেটা খুব কম, খুবই কম। মানে কিন্তু কিছু কিছু ইনফ্লুয়েন্সার্স আর মেকিং একদম, মানে একটা টেলিভিশনে একটা ছেলে কমেডি করতে এলে তাকে ডিরেক্টোরিয়াল টিম বা মেন্টর টিম বা XYZ তারা যে সাবজেক্টটা বেছে দিচ্ছে, আর মেয়েটাকে বেছে দিচ্ছে তুমি একজন গৃহবধূ, কথার কথা বলছি, হ্যাঁ, মানে তুমি একজন নার্স, মহিলা সেন্ট্রিক যেগুলো যেগুলো হয় আর কি। কিন্তু তুমি মেন্স আন্ডারওয়্যার নিয়ে কথা বলবে, কেউ বেছে দেবে না। না, কিন্তু একটা ছেলেকে বেছেও দিতে হচ্ছে না, সে দুম করে একটা ডুয়াল মিনিং এ খুব ইন্টিমেট কিছু কথাকে ভালোবাসা দিয়ে চালিয়ে দিই। I get the problems, but what is the solution to it? কারণ অনেস্টলি স্পিকিং আমি আমার আশেপাশে এরকম বহু মহিলাদের দেখেছি যারা 5 সেকেন্ড অন্তর অন্তর এমন কথা বলতে পারে যাতে তুই আস্তে আস্তে পাগল হয়ে যায়। ঠিক এই মুহূর্তে আমার 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 জেন্ডার যদি ফিমেল হতো আমি কি বলতাম জানি না, কিন্তু যে যে মনে করছে সাহসী আমি বলতে পারবো কথাটা, বা আমি একটা ওই আদিতি মিত্তলের মতন একটা কিছুই না। তো আজকের এই ইয়েতে আমরা একটা ট্রাই করেছিলাম এই কোভিড এর সময়, 4 সামথিং বলে করতাম, যে 4 জন মেয়ে মিলে যে এইসব নিয়ে আলোচনা করতো, লঞ্জারি, স্যানিটারি প্যাড, যেগুলো ট্যাবু, সোশ্যাল ট্যাবু, বাট সেটাও খুব স্পেসিফিক। তো এইটুকু পরিসর, আমি বলছি এইটুকুটা আমি করতে পারছি, আরেকজন এইটুকুটা করুক, আরেকজন ওইটুকুটা করুক। তো এইটুকুটা করতে হবে। যে মনে করছে যে আমি কথা বলতে পারি, কাম আউট অ্যান্ড হোল্ড ইউর মাইক অ্যান্ড সে। মানে ওই যে যেটা আমরা মিরাক্কেল নিয়ে আলোচনা করতে গিয়ে করলাম, যখন মিরাক্কেল শুরু হয়েছিল, বাংলা টেলিভিশনে এইরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ মজার কথা বলবে, আর সেটা নাকি সারা পশ্চিমবঙ্গ, ভারতের বাঙালি, বাংলাদেশ, সারা পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে এই লেভেলের জনপ্রিয় হবে, কে ভেবেছিল? ক্ষুদ্রই তো ছিল, একেবারে ক্ষুদ্র ছিল। তারপরে মানে ওই ওই স্প্যানটাতে পাড়ায় ঢুকলে ওই টাইমে 9:30 কানে বাজছে গানটা, হ্যাঁ। তো মানে মিরাকেল শুরু হচ্ছে, মানে একদম কানে বাজে ওই সময়। তো কি করে তৈরি? হ্যাঁ, ভেবেছিল যে এমন একটা শো করব সারা ভারত কেঁপে যাবে, না তো করি না। তখন বোধহয় টেলিভিশনেই সাহসটাও দেখাতো। এখন টেলিভিশন তুই দেখ নিয়ম করে, এটা বাস্তব কথা, একটা নিয়ম করে, একটা গানের শো চলে, হিট হয়, গানের শো হবে, নাচের শো চলে, হিট হয়, নাচের শো হবে, একটা কুইজ শো চলে, হিট হয়, কুইজ শো। আরে তাহলে আর তখন তাহলে তো আর কোনোদিন মিরাক্কেলের মতন কিছু জন্ম হবে না। গানের শোয়ে তো মানে এই এক্স চ্যানেলের গানের শো এর গানের লিস্ট, ওয়াই চ্যানেলের গানের শো এর গানের লিস্ট সেম একেবারে, এবং সেটা করতে হয়, এবং করতেই হবে সেটা, এবং লিক হয়। আমি তো যাক আগেই জানছি আমি ওরা কি কি গাইবে বা কি কি গানে নাচবে, ইনফ্যাক্ট ভাইস ভার্সা। হ্যাঁ, আর কি বলবো, থাক এই আলোচনা। টেলিভিশনে এখন কাজ করছিস? না না, এই মুহূর্তে না, করব। হ্যাঁ, মানে আমি আগের দাদাগিরিতেও করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, করবো, মানে আমার টেলিভিশনে কাজ করতে ভালোই লাগে, শুরু যেহেতু। কিন্তু আমার সুবিধা, আমি তো সামনে করি না, পিছনে, মানে
হ্যাঁ, পিছনে। আমার ভালোই লাগে। দেখছে লোকে বসে বসে এগুলো টেলিভিশন। রিয়েলিটি শো এর জাজ। এই ঢুকিস না, এটা খুব মানে এটা খুব তা একটা জায়গা জঘন্য। হ্যাঁ, তো সেখানে তোরা মানে যে কটা শো আর কি, যে কটা সিজন করেছিস, সেখানে জাজেস যারা ছিলেন আর কি, তাদের রোলটা কি ছিল? তারা এমনি জানতে চাই। মানে কমেডির ক্ষেত্রে তো হাসতো, গানগুলোর ক্ষেত্রে শুনতো, হ্যাঁ, নাচগুলোর ক্ষেত্রে দেখতো, এবং আচ্ছা, রিয়েলিটি শোতে দেখা পেত। রিয়েলিটি শোতে জাজ বসে নাম্বার দেওয়ার কনসেপ্টটা কি আমাদের পাড়ার কম্পিটিশন থেকে এসছে? বিকজ আলটিমেটলি তো ওটা ম্যাটার করে না। কোনটা? নম্বরটা নম্বর আর কি ম্যাটার করে? নম্বর আর কি ম্যাটার? মানে নম্বরটা কি শোটাতে ম্যাটার করে না, অন্য কোথাও ম্যাটার করে? মানুষের কাছে তো খুবই ম্যাটার। অফকোর্স, কারণ সেটাই বল। কারণ আমি আমার মাকে যদি একজন অডিয়েন্স ভাবি, আমার মা তো রিয়েলিটি শোয়ের খুব ভালো অডিয়েন্স। তো তার কাছে তো দুর্নিবাদ 30-এ 30 পেয়েছে, এক্স 30-এ 29 পেয়েছে, মানে তুই বেটার গায়ক রিয়েলিটি শো এর সময়গুলোতে। তুই যেদিন 30-এ 25 পেয়েছিস, আজকে তোর গান ভালো হয়। কিন্তু এটার উল্টোও আছে। ধর আমি ভালো গেয়েছি বা আমি খারাপ গেয়েছি, খারাপ গেয়ে আমি 30-এ 30 পেয়েছি, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ঠিক, কিন্তু তুই যখন 30-এ 30 পেয়েছিস, যারা বলছে যে ও খারাপ গাইলো কিন্তু তবু 30-এ 30 পেলো, সেটা কিন্তু আমাদের মতন মাইনরিটি, জেনারেল ব্রডার অডিয়েন্সটা নয়। টেলিভিশন তো ব্রডারটা জানে, অফকোর্স, তোর আমার থেকে অনেক বেশি জানে। অনেক বেশি। কারণ ও জানে আমি যদি 30-এ 30 দিই, আমার যে আপামর পশ্চিমবাংলা জানবে হি ইজ অর শি ইজ গুড, শি ইজ বেস্ট। তো তাতে অসুবিধা হচ্ছে না। আমার টেলিভিশনে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে, এটা আমি নিজেও পার্ট অ্যান্ড পার্সেল, যে দেখা দিয়ে খুব বিচার হয় তো, যে ও কেমন দেখতে তাই ভালো নাচে বা ভালো গায় বা ভালো কমেডি করে, দেখাটাতে আমার খুবই আপত্তি আর কি। সেটা বোধ হয় খানিক কমছে, আমি জানি না, কমলে মঙ্গল। ফর্সা কালো ডিসক্রিমিনেশন টেলিভিশনে মারাত্মক, মানে প্রত্যেকে এই মেন্টালিটি নিয়েই চলে। এই পয়েন্টটা একটু মাথায় রাখ, এটাতে উইল কাম ব্যাক টু দিস। টকিং অ্যাবাউট স্ট্যান্ড আপ কমেডি, লেটস ইলাবোরেট অন দ্যাট। তোর গ্রেট ইন্ডিয়া লাফটার চ্যালেঞ্জ থেকে যে পার্টিসিপেন্টসরা বেরিয়ে, হ্যাঁ, পরবর্তী, ফর এক্সাম্পল রাজু শ্রীবাস্তব, অল দ্যাট, কপিল শর্মা ওখান থেকে বেরোনো, তারা বেরিয়ে দে স্টার্টেড ডুইং লট অফ শোজ। কপিল শর্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রেজেন্টার অফ ঠিক কমেডি রাইট নাও। ঠিক আছে, তারা প্ল্যাটফর্মটা তো তখনও ডিরেক্টলি টেলিভিশনে পায়নি, বেরিয়েই না, টেলিভিশনে তারা কাজ করতে পারেনি না, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল, পাবলিক শোজ, রাইট? মিরাক্কেল থেকে যারা বেরিয়েছিল, তাদের এই কারেন্ট সিনারিওতে কি সিচুয়েশন? আমি একটু আগে অতনুদার নাম বললাম, অতনুদা মিরাক্কেলের আগেও পাবলিক শো করতো, কম টাকায়, মিরাক্কেলের পরে আরো বেশি করে, এবং স্বাভাবিকভাবে খানিকটা বেশি টাকা চাইতে পারে। কিন্তু অতনুদা এমন একজন যে এমন এমন জায়গায় শো করে পশ্চিমবাংলার, এমন ছোট 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 পরিসরে গিয়ে শো করে আসে, এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সত্যি অনেকটা টাকা চাওয়া যায় না। এখনো ফিলার হিসেবেই একজন হাস্য কৌতুক শিল্পীকে ব্যবহার করা হয়, যে দুজন গাইবের মাঝখানে অতনু বর্মন, তখন হ্যাঁ করে বেড়াচ্ছে লোকজন, কিন্তু অতনুদা, আমার ইগো আছে, আমি পারি, আমি করে স্টপ করেছি, অতনুদা কিন্তু লড়ছে এবং করছে, এখনো লড়ছেন। হ্যাঁ, সেটা এরকম অতনুদা, আমাদের কলকাতায় এটা কম, আমি বলছি জেলায় যারা আমাদের পারফর্মাররা এসছিল,
মিরাক্কেলে তারা জেলার লোকেরা অনেক বেশি, অন্য জেলার লোকেরা অনেক বেশি ধরে রেখেছে আমাদের থেকে, অনেক বেশি। অতনু বর্মন, রাজু মিদ্যা বলে একজন, বহুজন, মানে এবং ওদের টাইপ অফ হিউমারটা একদম সেটা কানেক্ট করে খুব ভালো। মানে রাজুদা মারাত্মক হড়বলা করতে পারে, মানে ছোটবেলার কবিতাকে নচিকেতার সুরে ফেলে গিয়ে দিতে পারে, মানে আমি যে রাজুদার ওইটা ছিল, এবং গাইতে পারে। ও টিম নিয়ে পারফর্ম করে, মানে উইথ আ অক্টোপ্যাড, উইথ আ গিটার, নিজের প্যারেডি গুলো করে। এরা দারুণ পারফরমেন্স করে, প্রচুর শোজ করে ছোট পরিসরে। মানে আমাদের অন্য জেলায় হাসির এখনো এই বাজার হয়নি, অতনু বর্মনকে কেউ একটা শোয়ে 50,000 টাকা দেবে, চান্সই নেই, চান্সই নেই। মানে হয়তো আগে অতনুদাকে চিনত না বলে হয়তো 2,500 টাকা দিত আর গাড়ির ড্রপ দিত, এখন হয়তো অতনুদা মানে 30-35 চাইতে পারে আমার ধারণা। এইটা হচ্ছে সিনারিও। কি করে সার্ভাইভ করবে বা কি করে করবে, কটা শো করতে পারবে। কিন্তু অতনুদার ক্ষেত্রে ইজি এই কারণে, অতনুদা যে পরিসরে বসবাস করে ওই ওই টাকার শো হয়তো প্রচুর করে, সেইটা সহজ। কোথাও গিয়ে একটা কম্পেনসেট করে দেয়, সেটা অনেকটা করে, অনেকটা করে। মানে সিজনে ওই অ্যামাউন্টে হলেও অতনুদা ফাঁকা পাওয়া যায় না আর কি। কিন্তু ফর এক্সাম্পল ক্যারেক্টার্স লাইক অপূর্ব, ওটা ওর নিজের দোষে। আচ্ছা, মানে অপূর্ব তো মাথা ঠিক রাখতে পারলো না, মানে অপূর্ব উড়ে গেল পুরো আনন্দে। মানে একটা হয় না, মানে আমি অনেক কিছু পেয়ে গেলাম, তো সেইটা প্রবলেম। মানে আমরা তো মানে আচ্ছা ওইগুলো ডিসিপ্লিনের, ওটা ডিসিপ্লিন। মানে মানে কেন রোনাল্ডিনো বেশি দিন খেললো না, মানে ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। মানে অপূর্বটা আমি ধরিই না। মৃদুল ভট্টাচার্য সুপার হিট মিরাক্কেল, আমি তো মানুষটাকেও ভালোবাসি, পারফর্মার হিসেবে। এবার মৃদুলদা জিপিওতে চাকরি করে তখন থেকে, মৃদুলদার এই নিয়ে কিছু করার ইচ্ছেও ছিল না, মানে এটা যে পারসিউ করবে। বা একটা ঘোর সংসারী লোক এসেছিল, পারফর্ম করতো, ডাকা হতো, পারফর্ম করতো, হাসাতো, বাড়ি চলে যেত, টাকা নিত, বাড়ি চলে যেত, দ্যাটস ইট। মৃদুলদাকে মাঝে মধ্যে শোতে ডাকে, মাঝে মধ্যে না, অনেকটাই ডাকে। মৃদুলদা অনেকটা টাকা ক্লেম করে, তাতে 10টার মধ্যে একটা শো পায় বা 2টো শো পায়, করে চলে আসে। কারণ মৃদুলদা অনেকটা টাকা ক্লেম করার বিলাসিতা আছে। কিন্তু আমার অন্য জেলার যে রাজু মিদ্যাদের অনেকটা টাকা ক্লেম করার বিলাসিতা নেই, কারণ রাজু মিদ্যা, অতনুদা হয়তো পড়ান, কিন্তু রাজু মিদ্যার পেট চলে হচ্ছে মাচা করে, সংসার চলে ওটা দিয়ে। তো রাজু মিদ্যা যদি বলে আমি এই টাকা ছাড়া করবো না, এটা রাজু মিদ্যার বিলাসিতা নেই। কারণ অনেকের, ভিকি খুব ভালো স্টেজ পারফর্মার ছিল, এত মিমিক করতে পারতো, ফ্ল্যামবোয়েন্ট পারফর্মার। মানে আমাদের থেকে, আমি মানে ডাক্তার কৃষ্ণেন্দু বা শুভদীপ বা আমাদের থেকে ওরা অনেক বেশি প্রাণবন্ত বড় স্টেজের জন্য। আমরা এতটা নই, কিন্তু মানে বড় স্টেজ ধরা একটা অন্য জিনিস, কথা বলে। তো মৃদুলদার ক্ষেত্রে ওইটা হলো, মৃদুলদার মতন করে জীবন কাটে। তোকে এটা কখনো মানে ইয়ে করেনি, ট্রিগার, মানে ইন্টারেস্ট দেয়নি, মানে কি বলবো, এই পাবলিক শো? হ্যাঁ, ওই তো ওই শুরুর দিকটা তো আমি প্রচুর করেছি। মানে বৃহস্পতিবার বেরিয়ে গিয়ে সোমবার বাড়ি এসছি গোছের শো করে। কিন্তু আটকে গেছিস কোথায়, ইগোতে? একটু তো হয়েছে, মানে ওই আমার বোধহয় খানিকটা বিলাসিতা ছিল। রিল বানানোটা একটা গানের ক্ষেত্রে, গানের হিট হওয়ার ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক বলে, ওটা অর্গানিক, মানে যে জেনারেলি একটা মানুষ বানিয়ে ফেলছে। হ্যাঁ, এবার না, কিন্তু এখানে একটা হিডেন কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে একটা রিল কিন্তু তৈরি হয় শুধুমাত্র হুক লাইনের, গানের রিল তো তৈরি হয় না। না না না, ওই আমাদের বকুলতলা ভিড় জমেছে আর কি, বসেছে মেলা দেখতে যাবো। এবার এই আমি তুমিটাকে অন্য কিছুর সাথে বসিয়ে দেওয়া যাচ্ছে, মানে প্যারোডি করতে গিয়ে। হ্যাঁ, তো হুক লাইন, গোটা গানের তো নয়। এবার তোর কাছে গান হিট হওয়াটার, মানে গান ভালো লাগা বা হিট গান, এটার প্যারামিটার কি? আমার মানে আমার ভালো লাগার সঙ্গে হিটের কি সম্পর্ক নেই তো, বিন্দু বিসর্গ নেই। মানে আমার যেটা শুনতে ভালো লাগছে, আমার ভালো লাগছে, মানে তোর একটা গান ভালো লাগাটা ইজ মানে আমার এই গানটা শুনতে ভালো লেগেছে, আমি শুনেওছি, কিন্তু আমি একলা বসে আমার নিজের জন্য বসে হয়তো আমি এই গানটা চালাবো, মানে নিজের জন্য একলা বসে
গোটা 10 বার টানা শোনার জন্য হয়তো আমি এই গানটা চালাবো না। সে অনেক গান আছে চালানোর জন্য। মানে ওই দেবরাজেরই একটি গান নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, 2 হাতে মুঠো ভরে, আমি লুপে শুনেছি। দেবরাজ বন্ধুস্থানে আমি জানিয়েও ছিলাম দেবরাজকে যে এটা কি করে ফেললো, হ্যাঁ, দেবরাজকে আমি নিজেও কি করে ফেললে 2 হাতে মুঠো ভরেটা, মানে ওর গলায় মানে প্রাণ, অদ্ভুত। মানে এই গানটার মধ্যে দেবরাজ যে সেকশনটায় গেয়েছে, ঘুরতে থাকে নাগরদোলার জায়গাটা, ওর গলার টেক্সচারটা আমাকে একটা ইনলেতে আমি দেবরাজের ছবি দেবো। হ্যাঁ, টং টিং। মানে এইখানটা ছোঁয় পুরো ওর গলা, প্রচন্ড ছোঁয়। মানে এই যেমন এই যে হিট, যেমন দেবদীপের একটি গান আছে না, হয়নি আলা, সুপার হিট। কালকেও একটা স্ক্রিনশট পোস্ট করেছে, 11 মিলিয়ন ভিউ। হ্যাঁ, সুপার হিট গান, সবাই লালা 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 করছে। দেবদীপকে বলে আমার ভাল লাগে, আমার গানটা ভাল লাগে। এর থেকে একটা গান আছে, বলতে পারছি কই বলে, আমি দুধ ছাই মেখে ঘুরছি বলে একটা লাইন আছে মাঝখানে। আমি যে ওই গানটা কতবার শুনি এবং এত ভালো, কিন্তু হিট নয়, তাতে আমার কি এসে গেলাম, আমি তো আমার জন্য শুনছি। আমি তো গানটা পাড়ায় বক্স বাজিয়ে শুনছি যে একটু গানটা চালালে যেন ভিড় হয়, তা তো নয়। হিটের সঙ্গে আমার কিছু যায় আসে, কিছু ক্ষেত্রেই না, গান, থিয়েটার, ফিল্ম, কোনোটাই না। হিট তো হবে, হিটের মতো করে হবে। আচ্ছা, খোলামকুচি যখন বানানো হয়েছিল, দ্যাট ওয়াজ ফর আ ফ্রি মিডিয়াম। হ্যাঁ, ওপেন ফ্রি মিডিয়াম। ঠিক। ওইটাতে সিনেমা বানানোর জন্য যেরকম এই রেস্ট্রিকশনস গুলো আছে, এই কদিনের মধ্যে শুট করা ছিল, কারণ বাজেটটা তো সিনেমারই, দেখানো হচ্ছে হয়তো ফ্রি মিডিয়াম। যেভাবে ধর টিভিএফ শুরুর দিকে সব ইউটিউবে ছাড়তো, ওদের তো প্রথমে ইউটিউব শুধু পুরোপুরি, তো এরাও তো ওই ফরম্যাটেই নেমেছিল, তারপরে কন্টিনিউ করতে পারলো না, সেটা তাদের ইন্টারনাল প্রবলেম। বিরোহীও বানানো হলো, খোলামকুচিও বানানো হলো, কিন্তু দেখানো হলো না হয় ফ্রি মিডিয়াম। খরচ বা মেকিং প্রসেস বা কিছুতে তো আর আলাদা নয়। গিল্ড, চক্কর, যা যা থাকে আর কি আমাদের এই সিনেমার জগতে, সেম। কারণ আলটিমেটলি উই আর মেকিং আ ফিল্ম অর স্ল্যাশ সিরিজ, তাই তো দেখানো হচ্ছে ইউটিউব, এইটা হচ্ছে ডিফারেন্স। ভিউইং মিডিয়ামটা আলাদা, মেকিং মিডিয়াম সেম, রেভিনিউ মডেলটাও রেভিনিউ মডেল আলাদা। হ্যাঁ, মানে রেভিনিউ মডেল প্রোডাকশন হাউসের জন্য আলাদা, আমাদের জন্য তো আলাদা না। মানে আমরা তো, আমি বানালে এই টাকাটা নেব, আমি লিখলে এই টাকাটা নেব, অভিনয় করলে এই টাকাটা নেবে, ও গাইলে এই টাকাটা, যেমন ভাবে হয়েছে। হ্যাঁ, একটা ওরা ট্রাই আউট করছে স্বাভাবিকভাবে, সবাই চেষ্টা করেছি যে যতটা কমে কনস্ট্যান্ট বাজেটে কাজটা করা যায়। সেটা প্রদীপ্ত দাও বিরোহীর ক্ষেত্রে করেছিল, আমিও খোলামকুচির ক্ষেত্রে করেছিলাম। তো এই বানানোর ক্ষেত্রে তো কিছু আলাদা ফিল করি, বা শুটিং করতে গিয়ে এটা করে নিচ্ছ, এটা তো ইউটিউব, মানে এটা তো হচ্ছে না, কি হচ্ছে। ক্যামেরার ইকুইপমেন্টটা ডেফিনেটলি देयर ওয়্যার সাম ডিফারেন্সেস। হ্যাঁ, মানে আমি মিনি ক্যামেরা নিয়ে কাজ করতে পেরেছি, ওই ফ্লেক্সিবিলিটিটা, যেহেতু আমার একটা 4K এর চাপ বা অনেক কিছু নেই আর কি, মানে সেইটা একটা সুবিধা। কতটা বাজেট কমে, কিছুই কম, মানে দিনের ক্যামেরার পার ডে প্যাকেজে হয়তো সবই, যেখান থেকে আসছে সব আসছে, মানে সে তো ক্যামেরা ফিক্স হওয়ার আগেই একটা বাজেট হাউসকে দিয়ে দিয়েছে আর কি প্যাকেজ, সে তুমি কি ক্যামেরা নেবে নাও না গোছে। এই আর কি। রিয়েলিটি শোর কন্টেন্ট লিখতে গিয়ে অনেকগুলো টাইপের রিয়েলিটি শোর কন্টেন্ট তুই লিখেছিস, হ্যাঁ, রাইট? এবার এখানে দাদাগিরির জন্য স্ক্রিপ্ট লেখা বা দাদাগিরির জন্য কন্টেন্ট রেডি করা, আর একটা তোর মিরাক্কেলের জন্য কন্টেন্ট রেডি করার মধ্যে লেখার তো একটা ডিফারেন্স আছে, একটা মেজর ডিফারেন্স আছে, দুটোর পারপাস আলাদা, ইউটিলিটি আলাদা। হ্যাঁ, এখানে তুই নিজের মানে ডিড ইউ ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার অর অ্যাজ আ এমপ্লয়ি অফ দ্য চ্যানেল? একটা সময় করতাম, চ্যানেল নয়, প্রোডাকশন হাউস। মানে শুভঙ্কর চট্টোপাধ্যায় যা যা কাজ করতাম আমি তাকে অ্যাসিস্ট করতাম, সেটা ফ্রম 2007 আপ টু 2013 আমি চাকরি ছেড়ে দিই। তো তারপর থেকে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি। হ্যাঁ, ওই মানে যখন তুই ফ্রিল্যান্সার, ওই টাইমটায় আমি প্রশ্নটা করি, সেই সময়টাতে এই দুটো আলাদা ধরনের কন্টেন্ট লেখার জন্য
তুই নিজের পারিশ্রমিকটাকে ডিসাইড করতিস কিসের নিরিখে? না, আমি না দাদাগিরির ক্ষেত্রে কন্টেন্ট লেখার কাজ কম করেছি, কারণ আমি মূলত সেটাতে অ্যাসিস্ট করছি বা পোস্ট প্রোডাকশন দেখছি। স্বাভাবিকভাবে আমার ওই যে দাদাগিরিটি রাউন্ড ছিল না, গুগলি, যেটা ওই ব্রেন টিজার গুলো আর কি, ওগুলো বানাতে ভালো লাগতো। তো এটা একটা টিম ছিল, মানে কুইজিং টিম, গুগলিটা একটা টিম ছিল, সেখানে আমি পার্টিসিপেট করতাম, আমি নিজেও বানাতাম। কিন্তু ওটা যে আমার, মানে তুমি 10টা গুগলি বানালে টাকা পাবে গোছের আমার কাজ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মানে আমার মোড অফ ছিল হচ্ছে টু অ্যাসিস্ট শুভঙ্কর চট্টোপাধ্যায়। তো বুঝতেই পারছিস, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই, মানে যাতে প্রোডাকশনটা ঠিক। আচ্ছা, এই এতগুলো টাইপের জব রোল তুই কেটার করেছিস, এটার নিজের সুইচ করতে অসুবিধা হয়নি কখনো, যে এই রোলটা থেকে এই রোলটা, এই রোলটা থেকে এই রোলটা? টেলিভিশনের গুলো না, মিরাক্কেল বাদ দিলে বাকিগুলো খুব একই, মানে হয়তো শো এর ধরনগুলো আলাদা, কিন্তু আমি বলছি টেকনিক্যালি আমার ওইটাই টানটা বেশি ছিল, মানে সেটা অনলাইন এডিটিং হোক বা পোস্ট প্রোডাকশনটা হোক, প্রতি 10 সেকেন্ড যেন কেউ বোর না হয়, সেটা মিউজিক দিয়ে হোক। এটার কারণটা কি, এই যে তোর সুইচ করতে প্রবলেম হয়নি, এটা আমি কেন এই প্রশ্নটাতে যাচ্ছি সেটার এক্সপ্লেনেশনটা দিই। মানে আমি একজন ভোকালিস্ট, আমি গান গাই, আমি যখন পডকাস্ট করছি বা পডকাস্টের একটা যেই মুহূর্তে এপিসোড একটা আপলোড হয়ে যাবে, কিছু মানুষের কাছে এই কোয়েশ্চেনটা উঠেই আসবে যে আরে এই ছেলেটা কেন পডকাস্ট করছে? তুমি তো গান গাইতে, সেটাই ভালো করতে, সেটাই ভালো করতে। বা আমি অভিনয় করি, আমি পডকাস্ট করছি, বা আমি অভিনয় করে আমি হঠাৎ করে রান্না করতে শুরু করে দিলাম, কেন? আবার এই এপিসোডটা গেলে বলবে আবার সৌরভ ভাট বকতে চলে এসছে। না, কিন্তু তুই তো কথা বলতে ভালোবাসিস। হ্যাঁ, এবং আমি কমেন্ট দেখতেও ভালোবাসি, তো সেখানে সেটাতে আলাদা, তোর জন্য খুব একটা আলাদা হবে না। খারাপ লাগে কেউ গালাগালি না করলে, আমার সকালটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, কমেন্টে এসে কেউ কিছু বলছে না। পয়েন্ট টু বি নোটেড, যারা দেখছেন এই এপিসোডটা, আমি এনজয় করি, দিন এবার কমে যাবে। ও যাই এনজয় করে, এতদিন আমি ভাবছিলাম খুব রাগাচ্ছি, হচ্ছে না ব্যাপারটা। দাদা কেমন আছো? ভালো আছো দাদা? দেখ, একটা জিনিস হচ্ছে যে মানে ভিজুয়াল মিডিয়ামের কন্টেন্ট, সেখানে আমি যদি একদম তুই আমার বন্ধু অবশ্য, কিন্তু শুধুমাত্র বন্ধু বলে তো তোকে আমি ডাকিনি। তুই একজন পরিচিত মুখ, তুই চ্যানেলটাতে আসবি, তুই এসছিস বলে কিছু মানুষ আরো কন্টেন্টটা দেখবে, এটা তো একটা, বা বেরিয়ে যাবে, হ্যাঁ দুটোই বেরিয়ে যাবে কিনা জানি না, বাট ডেফিনেটলি দেয়ার উইল বি আ সেন্সেশন দ্যাট ইউ হ্যাভ কাম, রাইট? দেয়ার উইল বি আ রিপারকেশন। সো বেসিক্যালি কোট আনকোট ইউ আর ওয়ান অফ দোজ পিপল যাকে নিয়ে আমি সেলিব্রেট করতে পারবো, বা আই ক্যান শোকেস, রাইট? এবার এই জায়গাটাতে আমার স্বার্থ কোথাও না কোথাও একটা জড়িয়ে আছে, সেটা আমি পডকাস্টে ওপেনলি বলছি। হ্যাঁ, কিন্তু এরকম অনেক কাজ আমাদের করতে হয় যেখানে আমরা আনইম্পর্টেন্ট লোকজনকে নিয়ে অ্যাকচুয়ালি কথা বললে হয়তো কন্টেন্টটার জন্য ইম্পর্টেন্ট, সেটা করতে পারি না। ঠিকই তো, তাই তো। সেই ভ্যালিডেশন গুলো আমরা কবে আনতে পারবো, বা কতটা আনা উচিত আমাদের? মানে তুই এটা রিয়েলাইজ করছিস, আমি তো বলবো তুই শুরু করে দে। মানে সত্যিই তো, মানে ওই যে মেদিনীপুরের ওই ছেলেটি যে দাদাগিরিতে এসেছিল, আমার মনে আছে, সারা পশ্চিমবাংলায় ওর অকুপেশন হচ্ছে কুইজিং করা। চোখে দেখতে পায় না, 100% ভিজিবিলিটি নেই, জিরো ভিজিবিলিটি, সে কুইজিং করে এবং সেটাই তার অকুপেশন, এবং সেটা করেছে সংসদ সদস্য। কুইজিং কিন্তু এখনো ওয়েস্ট বেঙ্গলে বেঁচে আছে। তো এরা কথা বলবে না, বলেছে, মানে তাকে খানিকটা দেখেছে, বা এরকম বহু বহু ফিল্ডের মানুষজন, বা ওই পিঙ্ক উবার চালাচ্ছে যে 2জন মহিলা, বা হাতে গুনে বোধহয় কলকাতায় 4-5 জন, তার কথা তো জানতে পারছি, জানা উচিত, একদম জানা উচিত। তো আই হোপ এই চেতনাটা যে জেগেছে, জিনিস দারুণ জিনিস। আই হোপ উই ক্যান ডু সামথিং। মানে আমি তো মানে ওই যে তুই যেটা বলছিস, তুই বসেছিস কথা বলছিস, একটা সেন্সেশন হবে, আমার তো একটা চেনা মুখের থেকে আমার ব্যক্তিগতভাবে ওটাই সেন্সেশন হয়তো বেশি হবে,
যে আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, একটা অন্য পডকাস্টেরই এক্সাম্পল। সহজ কথায় আমি কথা বলেছি, কথা চলছে, আমি কালকে না পরশু না আজকে কখন একটা যেন স্ক্রোল করতে করতে দেখলাম রাহুল দা দুটো লোকের সাথে কথা বলছে, আমি এখনো সাউন্ড দিয়েও দেখি, দুজনকেই চিনি না। আমার ইন্টারেস্ট গ্রো করে গেছে এরা কারা, কারণ রাহুল দা ইজ ব্রিঙ্গিং সামবাডি যে যাদের কেউ চেনে না, তার মানে তো সামবাডি। আমার আরো এক্সপেকটেশন হলো, মানে তুই ধর আমাকে দুটো লোক চেনে বা যাদের যাদের করছে তাদের অনেক লোক চেনে, তুই যদি দুম করে একটা কেউ চেনে না নোবডি, লোকের কাছে নোবডি বসে থাকে, 2 মিনিট পর কিন্তু সামবাডি হয়ে যাবে, হবেই। কারণ ও তো তোর উপরে ভরসা করছে, যে তোকে ভরসা করবে, যে দুর্নিবার এনেছে মানে তো এমনি এমনি বসে গল্প করবে না ক্যামেরা লাইট লাগিয়ে, তার মানে তো কিছু একটা আছে, শুনিনি। এবার যদি স্টিকিনেস থাকে তো লেগে গেল, তো বসে যাবে শুনতে, সে যদি ইন্টারেস্টিং মানুষ হয়। তো হওয়া উচিত তো, অ্যাবসলিউটলি তাদের হওয়া উচিত। মানে তার কারণ হচ্ছে যে দ্য স্টিরিওটাইপ অফ পডকাস্ট হ্যাজ বিকাম বেসিক্যালি সেলিব্রিটি টক শো। সেলিব্রিটি টক শো, ঠিক। সো ঠিক আই হোপ উই ক্যান ব্রেক দ্যাট ঠিক উচিত at a given point of time, কারণ মানে পডকাস্ট তো এর আগে শুধুমাত্র অডিও এক্সপেরিয়েন্স, মানে পডকাস্ট শব্দটা যে ভিজুয়াল জানতামই না। আমিও জানতাম, হ্যাঁ, হ্যাঁ, আমিও কিছুদিন আগেই জানতে পেরেছি যে আচ্ছা ও ইউটিউবে পডকাস্ট করা যায়। এর আগে শুধু অডিও প্ল্যাটফর্মে, মানে আমরা সাউন্ড ক্লাউডে পডকাস্ট, ঠিক 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 সেটা কি মানে খুব পুরোনো ইন্টারভিউ শোনার মতন একটা ব্যাপার ছিল। হ্যাঁ, একদমই তাই। ওই আলোচনার ক্ষেত্রটা যে একদম আনএডিটেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম র, কাশির আওয়াজ, জলের গ্লাস রাখার আওয়াজ, এই সবটা আছে একটা পডকাস্টের মধ্যে। এবং উইদাউট বিজিএম। হ্যাঁ, ওইটা কি মানে কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, হ্যাঁ, মানে হঠাৎ করে আমি বিজিএম হয়তো এখনো কেউ ব্যবহার করে না, খুবই কম কিছু লোকজন করে। ফুটবল, আমার কথা বলার কিচ্ছু নেই, দারুণ আমি কিচ্ছু জিনিস। জানি না। ওটা আমার মানে কিচ্ছু জানি না, পার্ট এন্ড পার্সেল অফ। আমার কাছে ফুটবল ব্যারেট হয়ে শেষ হয়ে গেছে। ও আচ্ছা, আমি যেমন বহু মানুষের নাটক সৌম্য মিত্র শেষ হয়ে গেছে, যে লাস্ট উনিই ভালো নাটক করেছেন, আর কেউ নাটক করতে পারেন না। এরকম বহুজন আমি দেখতাম থিয়েটার এক সময়, সৌম্য মিত্র, অজিতেশ, আরে তারপরে হচ্ছে নাটক, ভালো মন্দ তো ডিসাইড করবেন আপনি পরে, শেষ ওইখানেই হয়ে গেছে। আজও এখনো একটা 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 গ্রুপ অফ মানুষ বিশ্বাস করেন উনি সৌম্য মিত্র রোজ এখনো একাডেমিতে আসেন, মনে করে উনিই থিয়েটার করছেন। না, অনেকজন করছে, ভালো মন্দ পরের ব্যাপার, দেখুন। এনিওয়ে, প্রাইভেট থিয়েটার মানে তোর যেটাকে আমরা কি বলি জানো, ব্রডওয়ে প্রাইভেট শো, প্রাইভেট শোজ এর থেকে বড় কথা, মানে ব্রডওয়ের যে প্রেজেন্টেশনটা, দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ থিয়েটার, রাইট? সেটা কলকাতাতে হচ্ছে, ব্রডওয়ে ফরম্যাটের প্রেজেন্টেশন। না ওই অর্থনীতিটা নেই, ওই ইকোনমিক স্ট্রাকচারটা নেই, ব্রডওয়ের যে নাটক বা ওই অডিটোরিয়াম ফিলটাও নেই। আলটিমেটলি না, একটা সাইটটা পুরো প্যারালাল না হলেও এইটা আসতে হবে, অ্যাম্ফি থিয়েটার ফরম্যাটটা কোথায় আমাকে দেখা, খাটাতে হবে মঞ্চ আর কি, বানাতে নেই তো। কলকাতার বুকে কোন অডিটোরিয়ামটাতে ব্রডওয়ে পসিবল? আমার চোখের দেখায় নেই। মানে জিডি বিড়লা কলা মন্দির একটা থিয়েটার গ্রুপের কাছে হায়ার করে শো করা কঠিন, কারণ কারণ একমাত্র দেখ, এটা তুই গানের লোক, তুই আরো ভালো রিলেট করতে পারবি। আমরা থিয়েটার সার্কিটে যখন আলোচনা করি, একমাত্র থিয়েটার যেটা কিনা এই যে রেগুলার যে আমরা শোজ করি সবটা কিন্তু ওন অর্গানাইজড শোজ। গানের ক্ষেত্রেও তুই অ্যাজ আ সিঙ্গারও ওন অর্গানাইজ শোজ কটা করতে পারছি না, হয়তো একটা পারবি বছরে, বা দুটো পারবি হার্ডলি। বা এই যে চন্দ্রবিন্দু মাঝে মধ্যে ওন অর্গানাইজ শোজ দুটো করছে, হয়তো টালোবাসা করলো, মানে এরকম দুটো করছে। আমরা কিন্তু একটা অ্যানুয়াল ইয়ারে রাফলি ওন অর্গানাইজ শোজ করি 22 থেকে 24টা, সবকটা ওন অর্গানাইজড। তো সম্ভব না তো কলা মন্দির এই গ্রাউন্ড স্ট্রং হোল্ডটা কিন্তু দারুণ। হ্যাঁ, মানে আমরা এবং আমাদের যাদের সরকারি অনুদান নেই,
গ্রান্টস নেই, তারা কিভাবে আছি? স্পন্সরশিপ অ্যান্ড টিকিট সেল। আমাদের কিন্তু টিকিট সেলটা স্ট্রং, ছোট পরিসরে, মানে হয়তো একাডেমি 700 সিটের নতুন নাটক নামার সময় তো ছেড়ে দেয়, এবং লোকের কাছে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করা যে ওরা খারাপ করবে না, বা ওদের নাটক দেখতে যাওয়া যায়। এবং আমরা কিন্তু সিনেমার থেকে বেশি টাকা নিচ্ছি, মানে আমরা কিন্তু থিয়েটারে 700 টাকা টিকিট করি, যেটা ফিল্মের থেকে বেশি, অনেক বেশি। আমাদের কিন্তু 100 টাকা 150 টাকার কোনো টিকিট নেই। আমি দিই, কখন দিই? শোটা একটু পুরনো হয়েছে, ফাঁকা আছে, আমি স্টুডেন্টদের দেখাই। এবার আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমাকেও কেউ দেখিয়েছে, তো স্টুডেন্টদের দেখাই। কিন্তু যারা এটা বড় অংশের মানুষ কিন্তু 700 টাকা দিয়ে থিয়েটার দেখছে। কোথায়? কলকাতায়? আমার শোতে, আমাদের শোতে আমরা একাডেমিতে 700 টাকা টিকিট করি। ওয়াও। মানে তপন থিয়েটারে গেলে হয়তো একটু কমাচ্ছি, কিন্তু 500 টাকা টিকিট থাকেই। এবং গুড সিন হচ্ছে অনলাইনে সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে বেশি দামের টিকিট। মানুষ দেখছে, সে কিন্তু সিনেমা দেখার জন্য নন্দন যাচ্ছে 70 টাকা বলে, কিন্তু 700 টাকা দিয়ে থিয়েটার দেখছে। রেসপেক্ট অফ আর্টের দিক থেকে এটা বিরাট অ্যাচিভমেন্ট, বিরাট অ্যাচিভমেন্ট এটা। মানে তো আমাদের তো নিজেদের অর্গানাইজ করতে হচ্ছে প্রতিটা শো, এবং প্রতিটা শো এর এক স্বাভাবিকভাবে বুঝতে হচ্ছে একটা রেকর্ডিং কস্ট আছে। নাটকটা নেমেছিল যখন একটা সিনেমা 1 কোটি টাকার হলে 10% কস্ট একটা থিয়েটার নামাতেও হচ্ছে। একটা 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ হচ্ছে একটা বড় স্কেলের থিয়েটার নামানো। 10 লাখ টাকা 12 লাখ টাকা কিন্তু অডিয়েন্সের থেকেই উঠে আসছে, বেশি উঠে আসছে বলে আমার দলের বয়স 2014, আমরা কন্টিনিউ করে যাচ্ছি, এবং সবাই পেড, অল্প বিস্তর হলেও পেড। স্পন্সরশিপটা কিভাবে কাজ করে থিয়েটার? এটা ডিপেন্ডস অন দি প্রোডাকশন বা ইভেন্ট। ওই যে যেমন আমরা ওই বছর শেষে যে একটি ইভেন্ট করি সারা রাত, যেটা বলছি প্রতি বছর করি, সেটাই অল্প বিস্তর। থিয়েটারের জন্য স্পন্সরশিপ আসতেও তো একটু রেস্ট্রিক্টেড না, মানুষজনদের কটা লোক দেখবে। আমি সিনারিওটা তো বোঝাতে পারি না যে ভাই তুমি করতে হবে না তোমার। আই এম ফিলিং ভেরি হোপফুল লিসনিং টু দিস, যে কলকাতার বুকে 700 টাকার টিকিট কেটে একাডেমিতে, এটা আমাদের নাটক 1000 টাকার টিকিট কেটে দেখছে অন্য দলের, মোর দ্যান 500, মানে হিউজ। এবং মানে আমি স্পন্সরশিপদের আমি বলি তো করতে হবে না স্পন্সরশিপ, পারবো না, কাম, আই এম ইনভাইটিং ইউ, কাম ফর দি ইভেন্ট, থিয়েটার ইভেন্ট। 31 ডিসেম্বরের পাব ইভেন্ট নয়, থিয়েটার ইভেন্ট। কাম ফর দি ইভেন্ট, স্টে উইথ আস টিল মর্নিং, পরের বছর ডিসাইড করে দেবে কি দেবে না। ইনক্রেডিবল। কারণ আমার ওই কনফিডেন্সটা হয়ে গেছে পার্বণের জন্য। সে যখন দেখছে সকাল 6:30 ওপরে সিঁড়িতে সবাই বসে আছে, বসার জায়গা পায়নি, এবং নিচে যারা বসে আছে একটা 50-60 আমাদের বাবা মায়েদের মতন ক্রাউড, 60-65 সবাই বাড়ি থেকে ফ্লাস্কে করে গরম চা করে এনে তারা 7:30 জেগে হাততালি দিচ্ছে একটা পারফরমেন্সের পর। সে বলছে আমি আসবো পরের বছর, তো মানে উইথ মাই ব্র্যান্ড। অল্প অল্প করে শুরু হয়েছে, আমি পারছি সেটাকে ইন্টিগ্রেট করা। কম স্বাভাবিকভাবে, মানে এরমটা হবে না, প্রয়োজন হচ্ছে। মানে দেবদীপ যখন আমাদের এই পার্বণে পারফর্ম করলো, ও তো একটা সাজিয়েছিল আর কি, তো অম্বরীশ দা, নীলদা অনেকে পারফর্ম করেছে, কিন্তু আমি ওকে পরিষ্কার বলেছিলাম যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সিং হয়নি আলাপ, নো প্রবলেম, ডোন্ট সিং। ও শোতে গায়নি, এন্ডে 1-2 বলেছে দাদা গাইবে, খুব শান্ত গলায় রিকোয়েস্ট করেছে। ও এন্ডে আমরা সবাই যখন উঠে কনক্লুড করছি ভোরবেলা, ও এমনি দাঁড়িয়ে মাইক নিয়ে গেয়ে দিয়েছে, মানে ওটা ছিল না শোতে। তো ও প্রথম 14 মিনিট শরৎ বাজিয়েছে খালি, মানে তার সঙ্গে কোনো আলাপ করেছে যে তাও নয়। 13 থেকে 14 মিনিট প্রথমে শরৎ বাজিয়েছে, 3 পড়লে শোনা যাবে। এইগুলো খুব হোপ, মানে এটা খুব হোপ দেয় রে। 9:30 থেকে নাটক দেখছে লোকগুলো, কিন্তু রাত ভোর 5টার কথা বলছি এটা আমি। মানে মানুষকে খুশি করার হলে তো ওখানে লাস্টে মিকা সিং দিয়ে শেষ হতো, হচ্ছে না তো। আমি স্পন্সরটাও ইজিলি পেতাম, একদমই তাই। মানে তো একটা অন্য অডিয়েন্স, মানে এবং এটা এক্সিস্ট করে, কিন্তু আমরা ভাবি না যে দেয় এরকম আবার হয় নাকি। হয়। একাডেমি অফ ফাইন আর্টস 2 পা হাঁটলে পার্ক স্ট্রিট, উচ্ছ্বাসে মেতে পড়েছে 31st।
আমাদের যে সময় আমরা প্ল্যান প্রতি বছর 12টায় কোনো গ্যাপ থাকে না, মানে কোনো নাটক একটা শুরু হবেই 11:30, যেটা 12:30-তে শেষ হবে। 12টায় কোনো উচ্ছ্বাস হয় না, মানে ঘড়ি দেখে হ্যাপি নিউ ইয়ার বলার উত্তেজনাটা জাস্ট বাদ, অফ। কে আবার এবং ওই ফুল হাউস অডিটোরিয়াম জানেও না 12টা বেজে গেছে। কলকাতার বুকে দাঁড়িয়ে 14ই এপ্রিলই বলা উচিত এটা। হ্যাঁ, মানে আমার হ্যাপি নিউ ইয়ার বলতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তারপরে আমরা একটা ওই ট্রানজিশনে এমসিং মতন রাখি, সে বলে দেয় ওই নাটকটার পরে যে নববর্ষ হয়ে গেছে, সবাইকে শুভ নববর্ষ, দ্যাটস ইট। নেই, কিন্তু এটাও এক্সিস্ট করে, এটাও তো একটা আনন্দের ধরন। মানে আনন্দ মানেই আমার কিন্তু দুটো জীবনেই আপত্তি নেই, কারণ আমি তো নিজে দুটো জীবন কাটাই, কিন্তু আমার এটাতে ভালোবাসা বেশি আছে আর কি, শান্ত পরিবেশে। মানে আমি নিজে একটু হই হট্টগোল ভালোবাসা লোক নই, মানে প্রচুর লাউড গান চললে বেরিয়েছি। নিজের জন্মদিনে কেক কাটতে দিচ্ছিস না যেরকম, হ্যাঁ, মানে এরকমই ব্যাপার। মানে আমি একটা খুব এম্বারেসড হয়ে যাওয়া মানুষ, হ্যাঁ। আমাকে ঘিরে কেউ কেক কাটছে আমি নিতে পারি না, হ্যাঁ, যে এই কেন এটা হচ্ছে। আমি খাবার ছবি দিতে পারি না, কোথাও দিই না কোনোদিন, আমি খুব এম্বারেসড ফিল করি। আমি কি ভালো খাবার খাচ্ছি না? সব খাচ্ছি, মানে হ্যাঁ, আমি একটু এম্বারেসড ফিল করি যে আমাকে নিয়ে সবাই কিরম কিরম করছে, এ বাবা। সো ইউ আর a very jolly person in general, right? সো দুঃখের মধ্যে হাসিটা খুঁজে নিস কিভাবে? এটা তো পুরো ডিপ মার দিয়া। দেখ, দুঃখ থাকবে, কনস্ট্যান্ট, কিচ্ছু করার নেই। মানে উল্টে নিস কি করবে ব্যাপারটা? গান ফান শুনি, লেখালেখি। না, এর বেগ উত্তর দিস না, না, মানে একটু বুঝিয়ে বল, কারণ মানে দেখ বুঝিয়ে মানে কে বোঝানো, দুঃখ সবার আছে, হ্যাঁ, এবং সেইটা কনস্ট্যান্ট হ্যাঁ, থাকবে। না, মানে সেটা কাজের জায়গা, ফ্যামিলি, মানে আমি তোকে অনুত্তমাদি ভেবে প্রশ্নটা করিনি। আমি বলতেও পারবো অনুত্তমাদিকে লিখতে পারছি। যাই হোক, ওটা থাকবেই। মনে হচ্ছে না বেশি দিন চালাতে পারবো এটা। না, এইটাই লাস্ট এপিসোড। তো একদমই ইয়ে করিনি, হ্যাঁ, যে কি বলছিলাম, হ্যাঁ, দুঃখ। হ্যাঁ, তো ওটা তো কনস্ট্যান্ট থাকবেই, তো ওটাকে ওভারকাম করে ফেলি আর কি, করে নিই আর কি। কিভাবে? এটা সত্যি যে গান শুনে বা লেখালেখি করে গান, হুম, কারণ আমি দেখি দুঃখটা একটা কারণ হয়, মানে যে মুহূর্তে যে দুঃখটা হচ্ছে, কারণ সেটা যদি কোথাও কাজে লাগিয়ে দেওয়া যায়, মানে আমার তো চাকরি বাকরি করি না, আমাদের কাজ এটাই, যদি লিখে ফেলা যায় বা যদি কিছু একটা এটা থেকে চ্যানেলাইজ, যে এটা রয়ে গেল। এই যেমন আমার এই বইটার ক্ষেত্রে যেটা ঘটেছিল, এই বইটা আমি 1, 2, 3 পার্ট করে না, আমার কাছে আমার যা কন্টেন্ট আছে 3টে বের করতে নিজের জন্য লিখেছি। যে এই যে মুহূর্তগুলো, যে আমাদের বেড়ে ওঠার ছেলেবেলার মুহূর্তগুলো, আমার মেয়ে পাবে না, তোর ছেলে পাবে না, কারণ সময়গুলো বদলে গেছে। আমরা যেগুলো পেয়েছি, যেগুলো আমি চেরিশ করি একা বসে, আমি খুব ওই পুরোনো সময় ভালোবাসি, মানে এবং ওইগুলোকে নিয়ে দুঃখ করতেও ভালোবাসি, মানে সেটা একটা এনজয়মেন্টের পার্টও বলতে পারিস। মানে যে ওই যে আমার ওখানে একটা গল্প আছে, গল্প মানে লেখা, ওগুলো গল্প না, মায়েরা মধ্যবিত্তর কথা। হ্যাঁ, মায়েরা ঘুরতে গেলে চুড়িদার পরে, একটা লেখার হেডলাইন আর কি। যে আমার ওই ঘটনাগুলো যেন আবার দেখতে ইচ্ছা করে, যে আমার মা যে সব সময় শাড়ি পরেছে, আমি যাকে দেখে বড় হয়েছি, সে ঘুরতে গেলে দিদিদের কাছ থেকে নিয়ে চুড়িদার নিয়ে দীঘায় যাচ্ছে, বাবা আমার থেকে বলছে আমায় তাহলে বারমুডাটা দেখ। এই যে একটা সিম্পলিসিটি, হ্যাঁ, এবং যে চুড়িদারটা পরছে খুব আনকুত একটা, মানে একটা আনফিট একটা চুড়িদার মা পরেছে, এবং বাবা একটা বাজে চ্যাপটা সানগ্লাস আর বারমুডা পরে স্যান্ডোগেঞ্জি পরে দাঁড়িয়ে আছে জলে। মানে এই দৃশ্যটা আমার ভাল লাগছে, আমি এই দৃশ্যটা নিয়ে আজীবন বাঁচতে পারি। মানে এটা ভীষণ বাঙালি, এটা মানে মধ্যবিত্ত গল্পগুলো যখন আমি পড়ছিলাম ছোট ছোট লেখাগুলোর মধ্যে, এইটা মানে এটা তো শুরুর গল্প, মানে ওই যে ফ্লাইটে যাওয়া। হ্যাঁ, আমাদের ছোটবেলার জীবনে তো প্লেনে ওঠা মানে সারা পাড়া জানে আমরা প্লেনে করে যাব, মানে এখনের মতন তো নয়। হ্যাঁ, তো সেইটাতে যে একটা বাড়ির প্রিপারেশন, কারণ যেন মনে হচ্ছে এটা জীবনের শেষ ট্রিপ,
প্লেনে ওঠা হবে, কবে থেকে ব্যাগ গোছানো। আর আজকে তুই বল না, মানে কালকে আমাদের বেরোনোর থাকলে ব্যাগ গোছানো নেই, না নেই তো। এরম করে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি, হয়তো গিয়ে সেটা পাচ্ছি না, কিনে নিচ্ছি, হয়তো আনিনি, গিয়ে বুঝলাম যে আন্ডারওয়্যার আনা হয়নি, কারণ গোছানো হয়নি তো 1 মাস ধরে, কিনে নিচ্ছি। মানে আনপ্ল্যান্ড একটা জীবন। আমার ওইগুলো কাটাতে পারি না, ওরকম মোমেন্ট তো কাটানোর আর অবকাশ নেই, কিন্তু ওই মোমেন্ট গুলো আমার খুব ভালো লাগে। একটা রবিবারের বাড়ি যেমন ছিল, নেই এখন। মানে আমি এগুলো নিয়ে দুঃখ পাই, কিন্তু এগুলো চেরিশ করি। এগুলো নিয়ে আমি ওই না, এই দুঃখগুলো তো অনেকটা বেশি কি বলবো, মেমোরি ট্রিগার্ড। মেমোরি ট্রিগার। হ্যাঁ, কিন্তু বাস্তবের দুঃখগুলো, সেগুলোকে আমি চ্যানেলাইজ করার চেষ্টা করি, কারণ আহারে আমার কি হলো রে, সব শেষ হয়ে গেল রে। এইটা একজন ক্রিয়েটিভ মানুষের অনেকটা সুবিধা, কিন্তু সুবিধা, অনেক সুবিধা। মানে একটা 9টা-5টা চাকরি করার লোকের দুঃখ পেলেই কিন্তু প্রথম টার্গেটটা হচ্ছে এটা ধুয়ে নি দুঃখটা। হ্যাঁ, মানে এটা দিয়ে না, যাই হোক, অন্যরকম। হ্যাঁ, তাই দুঃখটা একটু ধুয়ে নি। তাই হ্যাঁ, তাই তাই কিন্তু দুঃখ তো পাবোই, এটা স্বাভাবিক। আচ্ছা, একটা ক্রিয়েটিভ লোক কতটা প্রিভিলেজড? যে 9টা-5টা চাকরি করছে তার কাছে মনে হবে আমি প্রিভিলেজড নই, সবসময় নদীর এপার কহে। কারণ আর আমার মনে হয় ও এতটা গরিব, ওর কাছে শুধু পূর্ণেন্দু বৎসের কবিতার মতন, ও এতটা গরিব, ওর কাছে টাকা ছাড়া কিছুই নেই। হ্যাঁ, মানে আমার তো এটা মনে হয় আমি অনেক প্রিভিলেজড, মানে আমরা অনেক প্রিভিলেজড। আমার মনে হয় ক্রিয়েটিভ লোকজনদের, মানে যারা মানে আদ্যপান্ত ক্রিয়েটিভ, মানে যারা শুধুমাত্রই বাঁচে নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য, ওটা বাদ দিয়ে তো ক্রিয়েটিভিটি তো কিছু নেই। হ্যাঁ, তাদের আর কি মাসের শুরুর 5 দিনেই আর কি সব শেষ। ঠিক, এটা খুব ন্যাচারাল একটা বিষয় আমার মনে হয়। মানে কারণ প্রিভিলেজড আমরা অনেক বাঁচার জন্য 24 ঘন্টাটা আমরা নিজেদের মতো ফ্লেক্স করে নিতে পারি। মানে একটা জিনিস দেখ, আজকে আহমেদাবাদের ইনসিডেন্ট, দুম করে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এতগুলো নিরীহ প্রাণ সব শেষ হয়। ওখানে যে মানুষগুলো ছিল তুইও চিনিস না, আমিও চিনি না, কিন্তু আমাদের সহনাগরিক। কিন্তু আমি জানি না ওখানে এরকম ফ্রিল্যান্স ক্রিয়েটিভ কাজ করে কেউ ছিল কিনা, বা হয়তো ছিল, তাদের পরিজনরা জানে যে সে সেই কাজটা করতো। সবাই শেষ হয়ে গেল, কিন্তু যদি ওখানে দুর্নিবার বা সৌরভ বা আমাদের মতন যারা এই ফিল্ডে কাজ করি আমরা কেউ থাকতাম, তোর গানটা আমি আরেকবার চালিয়ে শুনতে পারতাম, আমার নাটকটা গিয়ে কেউ দেখতে পারতো, আমার সিনেমাটাও দেখতে পারতো, আমার বইটাও পড়তে পারতো, তোর গানের লেখাগুলোও শুনতে পারতো, তোর মিউজিক করা শুনতে পারতো, তোর লাইভ শোজ রেকর্ডেড থাকলে দেখতে পারতো। তুই রয়ে গেলি, কিন্তু আর কেউ রয়ে গেল না। এটা ইম্পর্টেন্ট, এবং এটাই তো ডিফারেন্সিয়েট করে আমার কাছে। ওটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমার কি তোর আমাদের যা অ্যাসেট আছে কারোর আছে নেই, ওর অ্যাসেট দেখার জন্য ওকে নেট ব্যাংকিং খুলতে হবে, আমাদের খুলতে হবে না হয়তো। এটা ইম্পর্টেন্ট। অনেক অ্যাসেট আছে, মানে আমাদের মতন, মানে ছোট বড় মাঝারি নির্বিশেষে বলছি। মানে তুই তো ধর না, তুই কত সিঙ্গারদের বা সং রাইটারদের লিরিসিস্টদের চিনিস যারা কোনো স্কোপই পাই, একদম, এবং দারুণ দারুণ তারা। আমাকে হয়তো 2টো লোক চেনে আমি, কিন্তু আমাদের থিয়েটার ফ্র্যাটার্নিটিতে কত দারুণ ডিরেক্টর, দারুণ রাইটার, তাদেরকে চেনে না বলে তার কাজ কম দেখে, কিন্তু ওর কম অ্যাসেট, ও কম বড় লোক। মানে এই বড় লোকটা তো গান্ধী বুঝবে না। অ্যাপার্ট ফ্রম থিয়েটার্স, তুই নতুন কি সিনেমা, নতুন কি সিরিজ মেনশন করার মতন কিছু নেই, সবই আন্ডার মিটিং, এবং খুব জলদি মেনশন করার মতনই আসবে। না, আমি তোর কাজের কথা জিজ্ঞাসা করি। তাহলে কি দেখেছি? ও আচ্ছা, তাই ভালো, এত বোকা বোকা প্রশ্নটা করবি। দা প্ল্যাটফর্ম বলে একটা ফিল্ম এসছে, মানে এর থেকে বড় পলিটিক্যাল ফিল্ম বোধহয় আমি দেখেছি আমার মনে পড়ে না। ওই রকম ভাবে একটা ডন কিহতেকে টেনে এনে করা, আমি পাগলে গেছিলাম, আমার গা ফা ঘিন ঘিন করে উঠেছিল পুরো ফিল্মটা দেখে। এবার একটা সিনেমা দেখে আমি রাতে ঘুমোতে পারিনি, এবং আমি 2-3বার তো মনেই পড়ছে না, 2বার তো মনেই পড়ছে আমি ঘুমাবো না বলেই বোধহয় দেখেছিলাম নাকি জানি না, গালি গুলাইয়া।
মনোজ বাজপেয়ী। যে কোনো অ্যাক্টারের বেসিক আমরা অ্যাক্টিং প্র্যাকটিস করি বলে এটার পর সুইসাইড করে ফেলা উচিত, বেঁচে থাকা যায় না। মনোজ বাজপেয়ী নিজে একটা ইন্টারভিউতে বলেছিল, আমি কোনো সিনেমাতে না 20-25% বেশি রিচ করতে পারি না। গালিগুল্লাইয়াতে মনে হয়েছে আমি 75-80% রিচ করতে পেরেছি। আমার লোকটাকে দেখে অস্বস্তি হচ্ছে। তো এরকম অনেকগুলোই ছবি সারা জীবন মনে থাকার মতো। আমার অনুরাগ বসুর সব, আমি বায়াসড, মানে এই যে মেট্রো ইন্দিনও বেরোবে, আমি বোধহয় ওই উইকে 3-4 বার হলে যাবো কনফার্ম। আমার খারাপ লাগবে না, কারণ অনুরাগ বসু ট্রেলারই আমি দেখে ফেলেছি কতবার। ও যে লাইটটা করতে পারে, ও যে লাইটটা পছন্দ করে, মানে একদম আমার এইখানটা মন ভরে যায় আর কি, সিন ব্যাক করে করে দেখার মতো। Now that you are saying your fascination about অনুরাগ বাসু, আমি এবার অঙ্ক কঠিনের কিছু জায়গার সাথে রিলেট করতে পারছি। অনেক আমি চুরি করি লোকটাকে, এবার বুঝতে পারছি। আমি চুরি করি অনুরাগ বাসু, আমি চুরি ওই করি ইয়েলোটা যাই অনেক কিছু, আমি চুরি করি অনুরাগটাকে। আমি ভালোবাসি ওনাকে, চুরি করতে আমার ভালো লাগে, মানে আমি একদম ওপেন চুরি করি। সব খেয়ে নি। এই উই আর টকিং অ্যাবাউট আবার পছন্দের কাজ, অ্যাডোলেসেন্স দেখা হয়নি এখনো। লিস্টিং আর অনেকগুলো স্টোলেন লিস্টিং এ। আচ্ছা, দড়িয়া আসার পর তোর লাইফে মানে অ্যাজ আ হিউম্যান বিং বা অ্যাজ আ মেল হিউম্যান কতটা চেঞ্জ হয়েছিস? বিকজ বয়ফ্রেন্ড হাজবেন্ড দেন ফাদার। হিউজ, মানে প্রতি পুরুষের বোধহয় একটা করে মেয়ের বাবা হওয়া উচিত, আমার এটা মনে হয়েছে। মানে আমরা যেভাবে বড় হয়েছি, আড্ডা, যেভাবে একটা মেয়েকে দেখা, সেগুলো পাল্টে গেছে। সেটা মানে সেলফ রিয়েলাইজেশন, মানে স্কুল জীবন থেকে আমার মেয়েকেও লোকজন, মানে এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা তো তাও তোর মনে হয়েছে এখনো পর্যন্ত? আমি বেশ কিছু মানুষজনকে চিনি যাদের সে পরিবর্তনটা এখনো আছে। এ তো এরকম এক্সাম্পল, মানে মানে বাবা তার সন্তানের সাথে কি না কি করছে, সে তো আমাদের দেশ জুড়ে এরকম এক্সাম্পল এক গাদা। মানে ওগুলো আমি বাদই দিচ্ছি আর কি, মানে সেটা বাদ দে। কিন্তু এখন সম্পূর্ণটা ওকে ঘিরে হয়ে গেছে, মানে সম্পূর্ণ টিকে থাকাটা ওর জন্য গোছের মনে হয়, সেইটা খুব ইম্পর্টেন্ট। পুরো ফোকাস, ইন্ডিপেন্ডেন্ট একটা ফোকাস। কোন দিকে বেশি ফোকাস দিচ্ছিস ওর, মানে গ্রোথের দিক থেকে? কিছু না, ও যেমন ভাবে হতে চাইছে হোক, শুধু একটা প্রপার একটা গাইডলাইন করে দেওয়া যায়। কিন্তু ওই একটা বাউন্ডারি ক্রিয়েট করা, যে সেই বাউন্ডারিটার ও যেগুলো করতে চাইছে সেইগুলো করতে দিচ্ছি আর কি। মানে যেমন ও গান গাইতে ভালোবাসছে, একটা কোথাও প্রপার ট্রেনিং নিক, সেটা শিখছে। ও যেহেতু ছোটবেলা থেকে আমাকে তুর্নাকে দেখছে রিহার্সাল রুম, মানে 1-1.5 বছর থেকেই গড়াগড়ি খেয়েছে, রিহার্সাল রুমে ধুলো মেখেছে, তো ওর ওইটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। থিয়েটার ওয়ার্কশপস করছে, থিয়েটার পারফর্ম করছে, তো শুধু পড়তে হবেটাই আমি একটু পিছিয়ে আর কি। না পড়তে চাইলে না পড়বে, আমার কিছু যায় আসে না, কিন্তু ও যেটা করতে চাইছে পড়াটা অটোমেটিক হয়ে যাবে আমি জানি। কতটা ইম্পর্টেন্ট বলে মনে হয় তোর? মানে যদি এবার ভবিষ্যতে কেউ একাডেমিক্স বেছে নেয়, তখন ইম্পর্টেন্ট ডিগ্রিটা। হ্যাঁ, একাডেমিক্স না হলে কোনো ইম্পর্টেন্সই নেই, শুধু সেই গোলটা সেট করে তো একটা আপব্রিঙ্গিং। হ্যাঁ, মানে সেখানে তুই এবং তুর্নাদি, হ্যাঁ, না একাডেমিক্সটা একটা চান্স আছে ডিউ টু তুর্নার তো পড়াশোনাটা অনেক বেশি আর কি, মানে থিয়েটারটাও তো পড়াচ্ছে পারফরমেন্স স্টাডিজটা, নিজে পিএইচডি অ্যানশিয়েন্ট থিয়েটার নিয়ে, মানে পুরোটাই থিয়েটার ওরিয়েন্টেড পারফরমেন্সের সঙ্গে সঙ্গে। আমার তো পড়াশোনাটা খারাপ, সেইটা একটা বিষয় আর কি। মানে তো ও যদি পড়তে ভালোবাসে আমার আপত্তি নেই, কিন্তু মানে আপত্তি থাকবেই বা মাথা গুজে শুরু করে দিল এবং ওকে আমরা কিচ্ছু করতে দিচ্ছি না, এটা বোধহয় করবো না। মানে বোধহয় কি, মানে করবে না, মানে লড়ে না, আমারও বিশ্বাস আছে তোর উপরে, চান্সই নেই আর কি। ও যেন সবটা করে, মানে তারপরেও ডিসিশন নিক যে আমি এটা করব না ওটা করব, নাকি আমি পড়াবো, নাকি আমি অভিনয় করব, নাকি আমি গান গাইবো, যেটা চাইবো। মানে
এবং সেটা সেটা যেদিন ও চাইতে শুরু করবে, ওই চাওয়া থেকে যাতে ও পিছিয়ে না যায় সেটা আমি দায়িত্ব নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে আরো মানে পজিটিভ এন্ডে মানে বাবা হওয়ার দিকটা কতটা এগোচ্ছে সেটা নিয়ে হয়তো আরো 10 বছর পরে আমরা আবার আলোচনা করবো। জানি না কোথায় গিয়ে হ্যাঁ। মানে এই আলোচনাটা পুরো টপ সিটার বি চেঞ্জ হয়ে হয়ে যেতে পারে। যেতেই হ্যাঁ, পারে। কিচ্ছু 10 বছর মানে বুঝছিস, মানে আমার মেয়ের বয়স 7.5, 17.5, 18 বছর ভোট দেবে। হুম। যাক, আবার ওইটাও তো গাইড করতে হচ্ছে। হ্যাঁ, ওটাও তো গাইড করতে হয়। ওটা কি জোরে জোরে বলবি না কানে কানে বলবি? কোনটা? ওকে ওকে জোরে জোরে বলবো, ওকেও জোরে জোরে বলতে বলবো, ওকেও জোরে জোরে বলতে বলবো। এটা চাপিয়ে দিবি? না না, মানে বলতে বলবো, মানে আমার ধারণাও বেছে নেবে, কারণ আলটিমেটলি তো দেখ, জন্মটাই তো চাপিয়ে দিয়েছি, চাপিয়ে তো দিই আমরা। ও কি চেয়েছিল নাকি আমি জন্মাবো? জন্মটাই তো চাপিয়ে দিয়েছি। তো এইটুক তো বলবো, নিজের মানে তুমি কাকে সাপোর্ট করো বলতে ভাবার কিছু নেই, তাতে অসুবিধা হয় না। এগুলো আমরা ভুল ভাবি। তাও ওই অসুবিধাটা হয়, ওই যে ও এত এত গরিব, ওর টাকা পয়সা ছাড়া কিছুই নেই, ওই অসুবিধাটুকু হতে পারে খানিক, কিন্তু ভয় লাগে। আচ্ছা, শিলাদিত্যরা যেটা করলো কমেডি করতাম, হ্যাঁ, হ্যাঁ, দারুণ দারুণ। সেইটার আরেকটু আপস্কেল কিছু একটা করবি তোরা? হ্যাঁ, ও তো ওরাই প্ল্যান করছে, আমি তো ওখানে জাস্ট ইনভাইটেড অ্যাজ পারফর্মার। হ্যাঁ, পুরো প্ল্যানিং, প্রোগ্রাম, ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন তো ওদেরই। ও আমাকে শিলাদিত্য আমাকে বলেইছে পরেরটা যেটা করবো, এখনো প্যানেলিস্ট সাজাইনি, হ্যাঁ। তুমি আছোই। হ্যাঁ, আমি আছি। প্রথমবার ওকে একটু বেশি রিকোয়েস্ট করতে হয়েছিল, আমি রাজি হচ্ছিলাম। বাট এখানে প্লিজ অঙ্কুশ দাকে নিয়ে কিছু বল। এখানে অঙ্কুশ সামনে থাকলে তো সব বলে দিয়েছি। না, বাট আই এম টকিং অ্যাবাউট হিজ টেম্পারামেন্ট। ডেঞ্জার। আমি ওখানেও শো শেষে বলেছিলাম, জানি না ওটা বোধহয় শেষে নেই। না না, আছে আছে আছে, যে এরকম, হ্যাঁ হ্যাঁ আছে, যে মানে এটা ট্রুলি আমি হাইলি ডাউটফুল আর কে বসবে। আমি ওর শিলাদিত্যকে তাই বলছিলাম, ও যা স্পোর্টিলি নিল, এরা হ্যাটস অফ। একটা লোক বসলো 1 ঘন্টা, অপমানিত হলো। ও অ্যাক্টিং করে হেসেছে নাকি অরিজিনালি হেসেছে আমার ভাবার দরকার নেই, ও ছিল। চেয়ারটা ভেঙে দেয়নি, এটাই অনেক। ও ছিল। আমরা যা বলেছি এখন পাবলিক জানে, ওটা শুনে লোকে হাসতে পারে, টাফ টু রিসিভ, টাফ টু রিসিভ। এবং আমার এখনো মনে হচ্ছে অঙ্কুশ আন্ডার ইউজড। একদমই তাই। ও ভালো, আমি বলছি ও ভালো। ওভার ইউজড কে? অবভিয়াসলি দেবজিৎ ওভার ইউজড অনেকটা। ওদের এই ব্যাচটার আলোচনা যদি করি, ওভার ইউজ তো বটেই। মানে আরো কম লিমিটেড বাছাই করা কাজ হলে বোধহয় বেটার হতো। ঠিক আছে, আর বেকার বিপদে ফেলা প্রশ্নগুলো করে লাভ না। জাস্ট একটা জিনিস আমি তোর থেকে লাস্ট ডেফিনেটলি জানতে চাই, যে আজকের এপিসোডে আমরা যা যা নিয়ে আলোচনা করেছি, প্রবল চান্স আছে যে এই এপিসোডটা রিলিজ করার পরে আর ছেড়ে দে। তো যেটা প্রশ্ন আমার তোর কাছে, যে বিভিন্ন রকম পডকাস্ট, আলোচনা, এসব সবকিছু করে আসার পর এই আড্ডাটা কিরকম লাগলো? ভালো, এটা আড্ডা হলো, মানে অনেকগুলোই প্রশ্ন উত্তর হয়, হ্যাঁ, বা খানিকটা কিছু জায়গায় মানিয়ে নেওয়া যায়, খুব কাছের মানুষরা থাকে, রাহুলদা আমাদের ঘনিষ্ঠ বলে, ঠিক আছে, মানে গল্পের পর্যায়ে পৌঁছে যায় আর কি ইজিলি। তো এইটা যেমন এই যে শুরুর ধরনটা ভালো ছিল, বা ওইগুলো মজার, মানে ক্যাফেতে তো ক্যাজুয়ালি, আবার কি আড্ডা মারতেই এসছি ভাই কফি খেতে। ঠিক আছে, চলো দেখা হবে। থ্যাংক ইউ। তোকে নিয়ে এটা বলার, এটা অডিয়েন্সকে বলার যে দেখুন, সৌরভকে ডাকা কিন্তু আমার ওই কোন একটা রঙে সুরসুরি দেওয়ার জন্য নয়। ওর কাজ এবং ওকে যতদিন ধরে দেখছি আমি, হি ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্সন, এবং এইভাবে অডিয়েন্সের সাথে প্রথমবার কথা বলছে, মানে অ্যাবাউট এনিবডি। ও আচ্ছা, হ্যাঁ বলে নে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই ভ্যালিডেশনটা মনে হয় কোথাও একটুখানি দরকার। মোস্ট অফ দ্য পিপল আমাদের এই ভিডিওটা থাম্বনেলটা যখন দেখবে তখনই ভাববে যে আমরা এই
হ্যাঁ, প্রচুর ঠিক ঠিক প্রচুর পতাকা নিয়ে কথা বলে ফেলেছি ঠিক। কিন্তু অ্যাকচুয়ালি না আমরা ওই ঠিক আমাদের এই কন্টেন্টটার নাম যেটা ক্যাজুয়ালি উই আর হ্যাভিং আ ক্যাজুয়াল ডিসকাশন সো প্লিজ রিফ্রেন ফ্রম দ্যাট ট্রাই টু রিফ্রেন ফ্রম দ্যাট দ্যাটস অল